Officially, this is our lecture 5 of managerial economics. In today's class, we will complete the one of our important chapter, which is economic optimization. Last class we started this chapter. From this chapter, actually, we will get idea about the cost of production. So, how can you minimize your cost from from the production process? In which point you can make the profit, and this kind of various type of decision making thing you will get to know from this chapter. So first of all, we get idea about the revenue side, because in the theory of maximizing the value of farm, where we find out to calculate the profit, we need two terms. One is total revenue, another one is total cost. So already we completed the revenue part. TR পার্টটা কিন্তু আমরা কমপ্লিট করে আসছি, যে হোয়াট ইজ টিআর, টোটাল রেভিনিউ। এবং এখানে আমরা দেখেছিলাম যে টোটাল রেভিনিউ অ্যাকচুয়ালি রিলেটেড উইথ দ্য কোয়ান্টিটি অফ সেলস। So সেখান থেকে আমরা পেয়েছিলাম there is a very easy formula to calculate the total revenue, which is price times quantity. Then we get idea about the মার্জিনাল পার্ট। আমরা মার্জিনাল পার্টও শুরু করেছি। আমরা এখন যত এই চ্যাপ্টারে যতগুলো টার্ম পাবো, প্রত্যেকটারই মার্জিনাল রিলেটেড টার্মগুলো আমাদের সামনে আসবে। সো আমরা মার্জিনাল পার্টটাও স্টার্ট করেছি। সেখানে আমরা দেখেছিলাম যে মার্জিনাল রেভিনিউ আমরা পড়েছি। আচ্ছা, ওয়েট এ মিনিট, বাবু কোথায়? আমার তসবিটা দেখেছো? ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি দেখিনি, সরি 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 নিয়ে নাও। আচ্ছা, সরি। সো দেন উই স্টার্টেড দ্য পার্ট দ্যাট ইজ মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ বেসিক্যালি আমরা মার্জিনাল পার্টটা যখনই এখন আসবে, সেখানে আমরা দেখেছিলাম যে পার ইউনিটে চেঞ্জেসটা খুঁজে বের করবে। এরকম টার্মটা বের করার ক্ষেত্রে আমরা মার্জিনাল পার্ট, দরজাটা লাগিয়ে দিয়েছো, হ্যাঁ দরজাটা ভিড়ে দিয়েছো। সো সেই ক্ষেত্রে আসলে আমরা মার্জিনাল পার্টটা স্টার্ট করি। যখন আমরা মার্জিনাল রেভিনিউতে আসছি, ফর এক্সাম্পল আমরা মার্জিনাল রেভিনিউ পার্টে যখন আসছি, এখানে আমাদের এরকম ছিল যে 1 ইউনিট প্রোডাক্ট আমি অতিরিক্ত সেল করলে আমার টোটাল রেভিনিউতে যে চেঞ্জেসটা আসবে সেটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ। when we're going to sell one extra units of product, that changes in the total revenue, that's called the marginal revenue. So in the same way, marginal productivity আমরা আসতে পারি, মার্জিনাল স্যালারিতে আসতে পারি, সরি মাই মিস্টেক, মার্জিনাল ওয়েজে আসতে পারি। তো মার্জিনাল ওয়েজটাও এরকম ছিল যে যদি একজন অতিরিক্ত লেবার হায়ার করি, সেক্ষেত্রে টোটাল যে স্যালারিটা ওয়েজটা সে কোম্পানি প্রোভাইড করছে, তাদের সেলসে যে চেঞ্জেসটা আসে, দ্যাট ইজ মার্জিনাল ওয়েজ, যেটা আমি বলছিলাম এরকম। সো এইভাবে আমরা আসলে প্রত্যেকটা টার্মেরই মার্জিনাল টার্ম পাবো, এই জন্য আমি জাস্ট এটা একটু টাচ করে গেলাম। সো টু ক্যালকুলেট দ্য টোটাল রেভিনিউ, আমরা জানি যে আমাদের এই ক্যালকুলেশন গুলো শিখতে হবে, সো এই জন্য এটাতে আবারও বেশি এমফাসাইজ করছি। সো টোটাল রেভিনিউ ক্যালকুলেশনের জন্য there is a very easy formula, that is price times quantity. আমি হয়তো এরকম টেবিল দেব, সেই টেবিলে প্রাইস কোয়ান্টিটি দেওয়া থাকবে, সেটা জাস্ট দুইটাকে মাল্টিপ্লাই করলেই আপনারা টোটাল রেভিনিউ পেয়ে যাবেন। যেমন এখানে আমরা সাপোজ 2 units of product, we find out that is total revenue is $42. How we are going to find out this? Just we multiply the price with the quantity. So 21 times 2 is equal to 42. Then marginal term, that is marginal টা বের করার জন্য আমাদের একটা কমন ফর্মুলা আছে, that is delta TR divided by delta Q, where delta TR means change in total revenue, delta Q means change in total quantity. চেঞ্জ ইন টোটাল রেভিনিউ বের করার জন্য আমরা নতুন রেভিনিউ থেকে পুরাতন টোটাল রেভিনিউটাকে মাইনাস করব, মানে নতুন থেকে পুরাতনটাকে মাইনাস করতে হবে। সব জায়গায় আমরা এইভাবেই ফর্মুলাটাতে যাব। একইভাবে চেঞ্জ ইন কোয়ান্টিটিটা বের করার জন্য আমরা নতুন কোয়ান্টিটি থেকে পুরাতন কোয়ান্টিটি বের করতে হবে। যেমন আমরা এখানে পেয়েছি for 2 units of product the marginal revenue is 19.50. তো এটা আমরা পেয়েছি হচ্ছে চেঞ্জ ইন টোটাল রেভিনিউ মাইনাস চেঞ্জ ইন ডিভাইডেড বাই চেঞ্জ ইন টোটাল কোয়ান্টিটি থেকে। So for 2 units of product the new revenue was 42 and the old one is 22.15. So it 50, so দুটোকে মাইনাস করলে আমরা অ্যানসার পাই হচ্ছে 19.50। সেটা থেকে চেঞ্জ ইন কোয়ান্টিটি অর্থাৎ 2 minus 1, সেটা পাচ্ছি হচ্ছে 1। তাহলে 19.50 কে 1 দিয়ে ডিভাইডেড করে 19.50 এ আসে। সো আমরা কিন্তু মার্জিনাল রেভিনিউটা পাচ্ছি। তো এটা ছিল আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত পড়া from this chapter. In today's class we will find out the relationship between revenue and price. Then we will discuss about the demand curve and demand function. So এখানে অনেক
ক্রিটিক্যাল কিছু টার্ম আছে, আমরা এত ডিফিকাল্টিজ এর মধ্যে যাব না, যেহেতু আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে ক্যালকুলেশন গুলো শেখানো। সো এখানে আমরা টার্ম গুলো সম্পর্কে আইডিয়া নিয়ে আসবো। দ্যাট মিনস হোয়াট ইজ মার্জিনাল রেভিনিউ, টোটাল রেভিনিউ, দেন আমাদের এখান থেকে আমরা একটু কার্ভে যাব, এটাই বলতে চাচ্ছি। সো দেন আমরা চলে যাবো যে রেভিনিউ ম্যাক্সিমাইজেশন রুল। সো রেভিনিউ ম্যাক্সিমাইজেশন রুলসটা হচ্ছে এরকম যে ওয়ার দ্য এমআর ইজ ইকুয়াল টু 0। সো এটা আমরা যখন পাবো তখন আমরা বুঝবো যে at that point we can maximize uh, we can get that greatest total revenue. সো এটা কিভাবে বের করা যায়, তারপরে আমরা দেখবো হচ্ছে গিয়ে যে কস্ট রিলেশনশিপ বের করার চেষ্টা করবো। সো কস্ট রিলেশনশিপ, এই যে আমরা কস্ট টার্মে চলে যাব। সো কস্ট রিলেশনশিপ বের করার জন্য আমরা এই যে নতুন কিছু টার্ম সম্পর্কে জানবো, দ্যাট ইজ টোটাল কস্ট, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, দেন হাউ টু ক্যালকুলেট দোজ থিং, আমরা সেই ফর্মুলা এখানে দেওয়া আছে, তারপরে আমি ফর্মুলা গুলো শিখাবো। তারপরে একইভাবে যে মার্জিনাল কস্ট, এই ফর্মুলা গুলো শিখবো। শেখার পরে আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল পোর্শনে যাব। এই যে আমরা একটা ম্যাথমেটিক্যাল পোর্শন দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এই ম্যাথস গুলো সলভ করব। তো আজকে ক্লাসটা মেইনলি হচ্ছে পুরোটাই ম্যাথস বেস। আমি অনেকগুলো ম্যাথমেটিক্যাল টার্ম দেখাবো এবং সবগুলো ক্যালকুলেশন আমরা আজকে শিখে আসবো, এবং এটা বইয়ের কথায় যাচ্ছে সেটা আমরা দেখে এখন আমরা চলে যাব। সো আমি আসলে কিন্তু চ্যাপ্টার 2টা ফলো করছি ফ্রম আওয়ার রেফারেন্স বুক। যারা আজকে আমার ক্লাসে নতুন জয়েন করেছেন বা পুরাতন স্টুডেন্ট, সবার উদ্দেশ্যেই বুক গুলা কিন্তু আমি অলরেডি আমার গুগল ক্লাসরুমে দেওয়া আছে। আমি 2টা বই ফলো করছি, একটা হচ্ছে ম্যানকির বইটা ফলো করছি, এন্ড এখানে হচ্ছে গিয়ে আমরা মার্কার্সি বইটা ফলো করছি। তো যখন যে বলেও দিচ্ছি কোন কোন চ্যাপ্টার কোথা থেকে ফলো করছি, এখন আমরা আপাতত মার্কার্সি চ্যাপ্টার 2তে আছি। তো লাস্ট ক্লাস আমরা শেষ করেছিলাম যে মার্জিনাল রেভিনিউ এই পার্টটা পর্যন্ত। এই যে এখানে বই কিন্তু এমআর ইজ ইকুয়াল টু, এই যে মার্জিনাল রেভিনিউ এর ডেফিনেশনও দেওয়া আছে, যে বলছে চেঞ্জ ইন টোটাল রেভিনিউ অ্যাসোসিয়েটেড উইথ এ 1 ইউনিট অফ চেঞ্জ ইন আউটপুট। এই যে টোটাল রেভিনিউতে যে চেঞ্জেসটা হচ্ছে ফর ইউনিট চেঞ্জ ইন আউটপুট, সেটা আসছে। এবং এখান থেকে আমরা ফর্মুলাটাও দেখছি, দ্যাট ইজ এমআর ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে সিগমা সাইনটা দিয়েছে, এইটাকে আমরা সিগমাও বলি, অনেক ক্ষেত্রে এটাকে ডেল্টাও বলে থাকি। সো এটা বলতে আমরা চেঞ্জেসই বুঝে, হ্যাঁ। এই মানে এইভাবে করে এটা, আচ্ছা একে দেখা, এটা কিভাবে আঁকে, এটা হচ্ছে সিগমা বলি আমরা আমরা আমি এই যে এইভাবে। তো এটাকে আমরা ডেল্টাও বলি, আবার এই ট্রায়াঙ্গেল সাইনটাকেও আমরা ডেল্টা বলে থাকি, যে কোনো একটা কাটতে বলতে পারি। সো সেম জিনিসটা বুঝেছি যে ডেল্টা টি আর ডিভাইডেড বাই ডেল্টা কিউ, এখান থেকে কিন্তু আমরা মার্জিনাল রেভিনিউটা ক্যালকুলেশন করতে পারবো। ওকে, সো এরপরে আজকে আমরা চলে যাব যেটা, সেটা হচ্ছে গিয়ে আমি যেটাকে বললাম যে ডিমান্ড ফাংশনে যাব, এবং দেন হচ্ছে আমরা কস্ট রিলেশনশিপে যাব। সো ডিমান্ডটা কি, ডিমান্ডটা আমরা আমার নেক্সট চ্যাপ্টারে এটা হবে যে ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপর আমরা ডিমান্ড সাপ্লাই সম্পর্কে জানবো। সো ডিমান্ড বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা হয়তো আচ্ছা আপনাদের কাছ থেকে জেনে আসি। সাপোজ লিজা, আপনার কাছে চাহিদা বলতে কি বা ডিমান্ড বলতে আপনি কি বুঝেন? লিজা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ভলেন্টিয়ারি কেউ কি বলতে পারবেন যে হ্যাঁ লিজা, আপনি আপনার কাছে জানতে চেয়েছে যে ডিমান্ড, আমরা ডিমান্ড করি না, বলে আমার ডিমান্ড এটা, তো ডিমান্ড বলতে আপনি আসলে কি বুঝেন? আচ্ছা, ভলেন্টিয়ারি কেউ কি বলতে চান যে ডিমান্ড বলতে আসলে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি? ম্যাম, আমার চাহিদা পূরণ করবে এমন কোনো পণ্য বা সেবা। আচ্ছা, আপনার মানে ডিজায়ার, আমি বলতে পারি যে আপনার ডিজায়ার ফুলফিল করবে, বা আপনি আপনি কোনো ইউটিলিটিটা পণ্য ম্যাক্সিমাইজ বা হবে। হ্যাঁ, মানে আপনার পণ্য বা সেবা। পণ্য বা সেবা। আচ্ছা, অর্থাৎ তমাল সেবার যে বলছেন যে চাহিদা, পণ্য বা হ্যাঁ, সেবার যে সেটাকে চাহিদা। চাহিদা বলছেন। তমাল বলছেন যে উনার ডিজায়ার বা উনার যে ইউটিলিটি, মানে একটা কোনো কিছু পাওয়ার যে ইউটিলিটি, যেটাকে আমরা বলি উপযোগ, এটা সেখান থেকে যিনি 100% যে প্রোডাক্ট, হুইচ মিনস গুডস এন্ড সার্ভিস বোথ হতে পারে, যেটা থেকে পাবে সেটাকে আমরা বলছি ডিমান্ড। সো আমি একটু আমার মতো করে আসি। ধরেন আমি বললাম যে আমি একটা ল্যাম্বরগিনি কার কিনতে চাই, আমার একটা ল্যাম্বরগিনি কেনার ইচ্ছা। ল্যাম্বরগিনির দাম বাংলাদেশে মিনিমাম 3 crore টাকা। এখন আমি দেখলাম আমার কাছে এই 3 crore টাকা নাই। এখন আমার ইচ্ছা আছে, কিন্তু আমার পকেটে সে টাকা নেই, সামর্থ্য নেই, তাহলে কি এটাকে আমি আমার ডিমান্ড বলতে পারি? না ম্যাম, ওটা মনে হয় আকাঙ্ক্ষার পর্যায়ে চলে যাবে। হ্যাঁ। আবার ধরেন আমি ধরে নিলাম যে অমিত, ওনার পকেটে 3 কোটি টাকা আছে, 3 কোটি টাকাও আছে,
এবং বাংলাদেশে ল্যাম্বরগিনি কারও আছে, কিন্তু অমিতের ল্যাম্বরগিনি কেনার কোনো ইচ্ছা নেই। অমিত চিন্তা করে 3 কোটি টাকা আছে, ফাইন, আমি এই টাকা অন্য একটা কিছুতে ইনভেস্ট করবো, আমি একটা 22 লাখ দিয়ে একটা নোয়া কিনে নিই, 30 লাখ দিয়ে নাহলে একটু ভালো একটা ল্যাম্বরগিনি কিনবো না। তো এই ক্ষেত্রে কি ল্যাম্বরগিনিটা আমি অমিতের ডিমান্ড বলতে পারবো? পারবো না কিন্তু। সো ডিমান্ডটা আসলে দুইটা টার্মের সাথে রিলেটেড। ওয়ান ইজ উইলিংনেস টু পে এন্ড সেকেন্ড ওয়ান ইজ অ্যাবিলিটি টু বাই। তো ডিমান্ডটা আমার তখনই হবে when I have the willingness to pay and ability to buy for the product। এবং দুইটা টার্মকেই যদি আমি একটু রিলেট করি, দেখেন দুইটাই মানি রিলেটেড টার্ম না, মানে টাকার সাথে সম্পর্কযুক্ত না, মানে প্রাইসের সাথে সম্পর্কযুক্ত না। উইলিংনেস টু পে অর্থাৎ যে দামটা আমাকে ক্লেম করছে সেই দামে আমি এগ্রিড পে করতে, and ability to buy ওইটা যে নিয়ে আসবো ওই পরিমাণ টাকাও আমার পকেটে থাকতে হবে। So mainly demand is related with price level। এবার আসি, আমি লাস্ট ক্লাসও মানে এই পেঁয়াজের দাম নিয়ে মাঝে মধ্যেই কথা বলি। যখন পেঁয়াজের দাম অনেক বেশি ছিল, আমরা কি করেছি, আমাদের বাসার জন্য দরকার হলে 4টা করেও পেঁয়াজ কিনে নিয়ে আসছি, এরকম করেছি না? জি জাস্ট ম্যাম। সির্ফ 4টা পেঁয়াজ কিনে নিয়ে চলে আসছি, যে প্রাইস ইজ হাই, দ্যাটস ওয়াই আওয়ার ডিমান্ড ইজ লো। বাট যখন এখন পেঁয়াজের দাম কিন্তু অত বেশি না, আমরা কিন্তু ঠিকই যতটুকু দরকার আমরা ততটুকু কিনছি। সো when the price is low our demand is high। So basically the thing is like আমাদের যে চাহিদা যেটা এটা না আসলে প্রাইসের সাথে ফ্লাকচুয়েট করে। when the price is too high we demand less and when the price is low we demand high। তো এই রিলেশনশিপটাই আমরা আসলে চাইলে একটা গ্রাফের মাধ্যমে দেখাতে পারি। এখানে যেটা করেছে যে এখানে আমি বললাম যে বই একটু ডিফিকাল্ট ওয়েতে দেখিয়েছে, আমি এতটা ডিফিকাল্ট ওয়েতে যেতে চাচ্ছি না। সো ইজিলি আমি জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করলাম, কারণ আমরা ডিমান্ড সাপ্লাই সম্পর্কে অলরেডি জানবো। তো এই কারণে এখানে আমার হচ্ছে গিয়ে ডিমান্ড কার্ভটাকে ড্র করার চেষ্টা করেছে along with the marginal revenue curve, marginal total revenue curve, and they are trying to show the relationship between price and quantity, price in y-axis and quantity in x-axis। অর্থাৎ প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে রিলেশনশিপটা দেখিয়ে কিন্তু আমার হচ্ছে গিয়ে এই কার্ভগুলোকে ড্র করেছে। তো যে আমি যে ডিমান্ডের কথা বলছিলাম, যে ডিমান্ড means demand it has a negative relationship with price, like when the price is up demand is low। তো এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমরা আমাদের একটু স্লাইডে যাই, এখানে হচ্ছে গিয়ে একটু হেজি হয়ে আছে জিনিসটা। তো আমাদের স্লাইডে গেলে আমরা একটু ভালোভাবে দেখতে পাবো। তো আমরা যদি এখানে দেখি দিস ইজ আওয়ার ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভ ইজ এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। আমি যদি ডিমান্ড কার্ভের ক্ষেত্রে যাই, ইটস এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। অর্থাৎ ডাউনওয়ার্ড বলতে বলছি নিচের দিকে যাচ্ছে এরকম বোঝাচ্ছি। এবং আমি যদি প্রাইস এবং কোয়ান্টিটির সাথে রিলেশনশিপ দেখাই, আমি যখনই ডিমান্ড কার্ভটা ড্র করব, ইন ওয়াই এক্সিস আমি প্রাইসটা নিব, এক্স এক্সিসে আমি হচ্ছে কোয়ান্টিটি বা আউটপুট যেটাকে বলছি আমি সেটা নিব। এবং আমি যে কথাটা বলছিলাম আপনাদের অ্যাক্টিভিটিস থেকে আমি বের করেছি যে when the price is up আপনাদের ডিমান্ড লো। দেখেন তো এই জিনিসটা কি এখানে হচ্ছে কিনা। আমি যদি একটু ড্র করে দেখাই, like I took a random point, like when the price was $20 our demand was only 4 units of product। Now the price is fall to $15। আমি সেখান থেকে যে পাসিং পয়েন্টটা পেলাম সেখান থেকে আমি দেখলাম যে আমার ডিমান্ডটা কিন্তু 7 ইউনিট অফ প্রোডাক্টে চলে গেছে। প্রাইস আরো কমে যাচ্ছে $10, সেখানে হচ্ছে আমাদের ডিমান্ড কিন্তু আরো বাড়ছে, অর্থাৎ 10.5 ইউনিটস অফ প্রোডাক্টে কিন্তু আমি চলে যাচ্ছি। সো আমরা এখান থেকে আসলে পাচ্ছিটা কি, সরি একটু বাঁকা হয়ে গেছে। আমরা এখান থেকে আসলে পাচ্ছিটা কি, আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে যখনই আমরা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে যখনই আমরা হচ্ছে গিয়ে আপনার হাই প্রাইসে যাচ্ছি, at higher price our demand at higher price we demand less but at lower price we demand high। সেটাই কি আমরা দেখতে পাচ্ছি না? সো মেইনলি যেটা হবে যে ডিমান্ড ফাংশনটা আমরা যেটা দেখবো যে এটা আমাদের এটা ইটস দ্য কনসেপচুয়াল কোশ্চেন। আমাদের যদি মিড টার্ম ভাইভা সেশন হয়, আমি কিন্তু এই ধরনের কোশ্চেন গুলোতে আসবো, এই জন্য বোঝানোর চেষ্টা করছি যে যখনই আমরা ডিমান্ড কার্ভটা ডিরাইভ করতে যাব আমাকে এটা আমার ইটস এ প্রি রিকুইজাইট অর আমি এটাকে প্রি অ্যাজাম্পশন হিসেবে আমি রাখবো যে
obviously demand has negative relationship with price. Negative relationship হলে সে কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং হয়, এবং যদি সেটাকে আমরা ড্র করেও দেখাই এরকম এক্স এক্সিস ওয়াই এক্সিসে বেসিসে, আমরা তখন কিন্তু এরকম একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ পাবো, এবং যেখানে যে নেগেটিভ রিলেশনশিপটা অর্থাৎ অ্যাট হায়ার প্রাইস উই ডিমান্ড লেস, এই বিষয়টা আমরা কিন্তু এখানে ফাইন্ড আউট করব। আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের হয়তো মনে হতে পারে যে যখন আমরা ফিগারটা ড্র করব সেখানে এরকম মনে হয় প্রাইস লেভেলটাকে দেখিয়ে আমাকে স্ট্রেট লাইনটা দেখাতে হয়। বিষয়টা আসলে ওরকম না। আমি এটার জন্য জাস্ট চটপট একটা ছবি আঁকছি। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ড্র ইট। আমি জাস্ট চটপট আজকে যেটা আমাকে আঁকতেও হবে, তো আমি একটু এঁকে দেখাচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে ইন সাম কেসেস আপনার মনে হচ্ছে যে আইডিয়াটা পাচ্ছে না। জাস্ট আমি সিম্পল একটা এক্স এক্সিস নিলাম, এবং দেন হচ্ছে গিয়ে একটা ওয়াই এক্সিস নিলাম, দেন আমি একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ এঁকে ফেলাম। দিস ইজ মাই ডিমান্ড কার্ভ। আমাকে ওইরকম হচ্ছে গিয়ে কখনোই প্রাইস লেভেল দিয়ে স্ট্রেট লাইন ড্র করে দেখাতে হবে না। দেন আমি হচ্ছে গিয়ে আমার এক্স এক্সিসে হচ্ছে গিয়ে বলেছিলাম যে কোয়ান্টিটি দেখাবো বা আউটপুটও দেখাতে পারে, বইয়ে আউটপুট লিখেছে, আমি এখানে কোয়ান্টিটি লিখলাম, এখানে কোনো সমস্যা নেই। সেম থিং, কোয়ান্টিটি ডিমান্ডেড, এন্ড ওয়াই এক্সিসে আমরা হচ্ছে কি প্রাইসটাকে দেখানোর চেষ্টা করলাম। প্রাইসটাকে সাপোজ আমি এখানে টাকাতে দেখাচ্ছি, দেন আমি একটা ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ পেলাম। এই যে ডিমান্ড কার্ভের নামটা দিতে হবে। দেন আমরা যেটা এখানে করতে পারি সেটা হচ্ছে উই ক্যান টুক সাম র্যান্ডম পয়েন্ট। আমরা কিছু র্যান্ডম পয়েন্ট এখান থেকে নিতে পারি, এবং সেই র্যান্ডম পয়েন্ট থেকে আমরা কিন্তু যে আমি যে রিলেশনশিপটা বলছিলাম সেটাও দেখাতে পারবো। সো ফর দ্যাট পারপাসেস আই টুক সাম র্যান্ডম পয়েন্ট। আমি একটা আপার পয়েন্ট নিলাম, সেখান থেকে এক্স এক্স আমি ডিফারেন্ট কালার ইউজ করছি যাতে আমরা চেঞ্জ ইন প্রাইসটা বুঝতে পারি। দেন আমি একটা র্যান্ডম পয়েন্ট নিলাম, সেখান থেকে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর দিকে দুটো স্ট্রেট লাইন ড্র করে দিচ্ছি। Then I took another random point. Then again for y-axis and x-axis, I draw some. I draw some straight lines. Then I took another random point in at lower portion. From there, I have find out again some price level and quantity. So আমি যদি এটাকে হচ্ছে গিয়ে প্রাইস রেট ওয়াইজ দেখাতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাপোজ এখানে ধরে নিলাম কোয়ান্টিটি হচ্ছে 40, তারপরে কোয়ান্টিটিটা ধরে নিলাম হচ্ছে গিয়ে 60, তারপরে এটা ধরে নিলাম সাপোজ 90, এন্ড প্রাইস রেট যদি আমি এখানেও দেখাতে চাই, যেটা টাকাতে দেখাতে চেয়েছি, আমি এটাকে ধরেন 150 টাকা ধরে নিয়েছি, দেন এটাকে ধরেন 100 টাকা ধরে নিয়েছি, এটাকে হচ্ছে আমি 50 টাকা ধরে নিয়েছি, তিনটা পয়েন্ট নিলাম। সো ফাইনালি আমরা যে আমাদের ছবিটাকে যদি দেখতে চাই, ইটস আওয়ার ডিমান্ড কার্ভ। আমি যেটাকে এই যে আমাদের বইয়ে আমি স্লাইডে যেটাতে দেওয়া ছিল, ইকোনমিক্স এর সিস্টেম হচ্ছে ইকোনমিক্স রিলেটেড কোনো কোর্স পড়লে সবসময় যে ছবিটা আঁকবেন সেটার নাম লিখে দিতে হয়। সো আমি নামটাও লিখে দিলাম। আই হোপ এটা এঁকে ফেলবেন আমার সাথে আপনারা। তো দেখেন আমরা কিন্তু ডিমান্ড কার্ভটা ড্র করলাম, এবং এখানে কিন্তু আমরা সেম জিনিসটাই দেখতে পাচ্ছি যে at lower price the demand is high. Like at the 50 taka our demand is 90 units of product. Then when the price increases like 50 to 100, the price becomes twice, then our demand falls. Like at 100 taka we demand less thing, like 60 units of product. Then when price increases more, like 150 taka, then we demand almost half of the previous like 40 units of product. সো এইটাই কিন্তু যে আমাদের যে নেগেটিভ রিলেশনশিপটা বলছিলাম যে প্রাইস বাড়লে আমরা ডিমান্ড কম করব, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে আসলাম। সো আমাকে যদি এখন কেউ জিজ্ঞাসা করে হোয়াট ইজ ডিমান্ড ফাংশন, সো আপনি কিন্তু এখান থেকে বলতে পারেন যে ডিমান্ড ফাংশন শোজ দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইস and quantity, and the relationship between them is negative. Is it? এটুকু কি বলতে পারবো আমরা? আমরা কি বুঝেছি বিষয়টা? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আরেকবার একটু রিপিট করি। আমরা আমাদের কথা অনুযায়ী, আমি কিন্তু দেখেন বইও ধরিনি, স্লাইডও ধরিনি, আমরা আমাদের কথা অনুযায়ী আসলাম যে ডিমান্ড ফাংশনটা কি, মানে এটা তো একটা রিলেশনশিপ দেখাবে। তো আমরা দেখলাম যে অবশ্যই ডিমান্ডের কথা যখনই বলতে গেলাম, ডিমান্ড মিন্স when ইকোনমিক্স এর ভাষায় এইভাবে বলে when I have the, মানে when a person have the willingness and ability to pay for a product or you can say goods and services, then it's called demand. So ওখান থেকে আমরা দেখলাম যে both term are related with what? Both term are related with price.
And interesting fact is that demand has negative relationship with price. So এই নেগেটিভ রিলেশনশিপটা আমরা দেখানোর জন্য একটা ছবি ওকে ফেললাম এবং ছবিটা আমরা দেখলাম যেটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং আমরা একটা কার্ভ আঁকলাম এবং সেখানে দেখলাম যে at higher price we demand less and at lower price we demand high. সো এইভাবে করে কিন্তু আমরা যে আমাদের যে রিলেশনশিপটা যেটা আছে আমরা কিন্তু সেটা শো করতে পারলাম। তো আমি যদি কোনো কারণে কোশ্চেন করি যে ডেভেলপ ইউর কনসেপ্ট অ্যাবাউট ডিমান্ড ফাংশন, এই কথাগুলো বললেই কিন্তু দ্যাট উইল বি ওকে ফর মি। আপনাকে একদম গগবাধা বইয়ের কথা যে বলতে হবে তা কিন্তু না, আমি সবসময়ই কনসেপচুয়াল অ্যান্সার একসেপ্ট করি। আজকে যে আমাদের ক্লাস টেস্ট হবে ইটস এ প্রি শিডিউল ক্লাস টেস্ট, আমি অলরেডি প্রি শিডিউল করে রেখেছি। সো 3:45 হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুমে এক্সামটা প্রি শিডিউল অর্থাৎ অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, আপনারা এক্সাম দিবেন। তো ওখানেও আমি কিন্তু আজকে এক্সপেক্ট করবো যে গগবাধা কিছু লিখবেন না, নিজের কনসেপ্টটা লিখবেন। এবং আবারও বলছি, যদি আমি কনসেপচুয়াল অ্যান্সার পাই আপনি মার্কস ভালো পাবেন, আমি যদি দেখি যে এখান থেকে কপি করা সেখানে মার্কস কিন্তু কম আসবে। তো যেখানে আমরা ছিলাম তাহলে আমরা কিন্তু ডিমান্ড কার্ভ সম্পর্কে জেনে গেলাম বা ডিমান্ড ফাংশনটা কিভাবে আমরা ডিরাইভ করছি সেটা সম্পর্কে কিন্তু আমরা এখান থেকে আইডিয়া পেয়ে গেলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে মার্জিনাল রেভিনিউ বা টোটাল রেভিনিউর মধ্যে একটা রিলেশনশিপ আছে যেখান থেকে আমরা আসলে প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্টটা পেয়ে থাকি। তো এটা যেটাকে আমরা বলি হচ্ছে কি রেভিনিউ ম্যাক্সিমাইজেশন রুল। তো রেভিনিউ ম্যাক্সিমাইজেশন রুল আমি এটা কিভাবে ডিরাইভ হয়ে আসে এত ডিটেলে যাচ্ছি না, জাস্ট আপনার আন্ডারস্ট্যান্ডিংটা যাতে ওকে থাকে সেই কারণে হচ্ছে কি আমি জানাই রাখছি। revenue maximization rule is when the MR is equal to 0. এটা একটা মেমোরাইজ করতে হবে, এটা কিছু টার্ম থাকে যেটা আমাদের মনে রাখতে হয়। এটা হচ্ছে সেরকম যে মার্জিনাল রেভিনিউটা যখন 0 হয় তখন সবচেয়ে বেশি আমরা প্রফিট করি, মানে সবচেয়ে বেশি রেভিনিউটা থাকে, মানে আমাদের সেলসটা সবচেয়ে বেশি থাকে। এরকম না যে এর আগে আমাদের সেল থাকে না, সেল অবভিয়াসলি থাকে, বাট MR ইজ ইকুয়াল টু যখন 0 হবে তখন আমার রেভিনিউটা মানে টোটাল সেলটা সবচেয়ে ম্যাক্সিমাইজ হবে। সাপোজ আপনি যদি এখন কোনো বিজনেস স্টার্ট আপ করেন, আপনার যদি মনে হয় যে আমার সেলটা ম্যাক্সিমাম পয়েন্টে আমি সেলটা করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনার মার্জিনাল রেভিনিউটা 0 নিয়ে আসতে। যদি অতিরিক্ত একটা ইউনিট তৈরি করার জন্য আপনার টোটাল রেভিনিউতে কোনো প্রকার কোনো চেঞ্জেস না আসে, দ্যাট মিনস আপনি MR is equal to 0 পয়েন্টে আছেন এবং সেই পয়েন্টে ইউ ক্যান মেক দ্য ম্যাক্সিমাম রেভিনিউ। এন্ড এখানে আপনি হয়তো ভাবতে পারেন যে এই ফর্মুলাটা কি, এইটা তো ম্যাডাম বুঝতে পারলাম না। এটার জন্য আমরা একটু আমাদের প্রিভিয়াস স্লাইডে যদি যাই তাহলে বুঝে যাব। আমরা যখন লাস্ট ক্লাসে টোটাল রেভিনিউটা পড়ছিলাম আমরা দেখেছিলাম যে ওখানে টোটাল রেভিনিউ থেকে আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম যে প্রাইস টাইমস কোয়ান্টিটি। সো যদি আমি সেখানে প্রাইসটাকে অ্যাড করে দেই সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার এরকম আমরা কিন্তু যেমন এখানে $3.5 প্রাইসটা ছিল সেটার সাথে কোয়ান্টিটি থেকে অ্যাড করে আমরা কিন্তু এরকম টিআর পেয়েছি। ঠিক একই ভাবে আমি এখন এই যে ডিমান্ড ফাংশনের কথা বলেছেন ডিমান্ড কার্ভ মিন্স ইট হ্যাজ নেগেটিভ রিলেশনশিপ উইথ প্রাইস। তো প্রাইস আর কোয়ান্টিটির মধ্যে সম্পর্কটাই কিন্তু আসলে ডিমান্ড কার্ভ দিয়ে দেখাচ্ছে। তো সেটাকে এরকম একটা ফাংশন দিয়ে আমরা সবসময় দেখাই, দ্যাট ইজ পি ইজ ইকুয়াল টু এ প্লাস বি কিউ। এটা মেমোরাইজ করতে হবে, এটা কিছু নাই। তো এখানে আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি প্রাইস এবং রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কোয়ান্টিটি, বাট এটা দুটো কনস্ট্যান্টের সাথে আছে। তো এখান থেকে যদি আমি যেহেতু আমি টোটাল রেভিনিউর জন্য একটা ফর্মুলা পেলাম এবং টোটাল রেভিনিউর জন্য একটা ফর্মুলা পেলাম এবং সেখান থেকে আমরা চাইলে মার্জিনাল রেভিনিউর ফর্মুলাটা নিয়ে আসতে পারি, which will be like আমরা যদি মার্জিনাল রেভিনিউটাকে একবার মানে ডিফারেন্সিয়েট করি, সরি মাই মিস্টেক, ডিফারেন্সিয়েট করি তাহলে আসলে আমরা মার্জিনাল রেভিনিউ পাবো। তো যেহেতু ডিফারেন্সিয়েশনটা আমি আপনাদেরকে শিখাই নাই তো আমি এটা হচ্ছে গিয়ে যাব না, অর্থাৎ মার্জিনাল রেভিনিউটা যে আমরা বের করার জন্য যে ফর্মুলাটা পেয়েছিলাম চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি, সেখান থেকে আমরা চাইলে আসলে এটাকে যদি ক্যালকুলাসের একটা সিস্টেম আছে দ্যাট ইজ ডিফারেন্সিয়েশন বলে, আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসলে কিন্তু আমাদের পক্ষে মার্জিনাল রেভিনিউটা বের করা সম্ভব। আমি একটু শর্টকাটে শেখানোর চেষ্টা করি যদি পসিবল হয়। ডিফারেন্সিয়েশনটা হচ্ছে ক্যালকুলাসের একটা টার্ম যেখানে হচ্ছে বড় একটা সংখ্যাকে আমরা ছোট ছোট অংশে ভাগ করি এবং এটার জন্য আমরা সবসময় যে ইকুয়েশনটা ইউজ করি এভাবে হচ্ছে ডি বাই
সাপোজ আমি এখন কোয়ান্টিটি চেঞ্জ বের করতে যাচ্ছি, সো ডি বাই ডিকিউ এইভাবে আমরা সাধারণত লিখবো। সো এই ডি বাই ডিকিউটাই কিন্তু আমার এই যে ডি বাই ডিকিউটা যেটা লিখলাম এটাই কিন্তু আমরা যে একটু আগে যে আমরা লিখছিলাম দ্যাট ইজ ডেল্টা টি আর এই ডেল্টা যে আমি যেটাকে বোঝাচ্ছিলাম যে চেঞ্জেস, এই ডি বাই ডিকিউ টার্মটাও কিন্তু আমরা দিয়ে চেঞ্জেসটাই বুঝি। সো আমার ক্যালকুলাসের ফার্স্ট ফর্মুলা যেটা আসে, যে ফর্মুলাটার নাম আমরা দেই হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার এন। এটা আমি আমার স্টুডেন্টদের শিখাই, বিজনেস ম্যাথে ওদের এটা করাই। আপনাদের এটা যদি বিজনেস ম্যাথ করে আসেন সেখানে ডিফারেন্সিয়েশন শেখার কথা। তো সেখান থেকে বলছি প্রথম যে ফর্মুলাটা আমরা একটা ফর্মুলাই শিখাবো আমার এই চ্যাপ্টার ম্যাথ করার জন্য, একটা ফর্মুলাই ওকে। তো প্রথম যে ফর্মুলাটা আমরা ডিফারেন্সিয়েশনে শিখি সেটা হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটার নাম। তো এখানে এক্স তো আমার বেস আর এনটাকে আমরা বলি পাওয়ার, মানে আমি একটা সংখ্যা লিখেছি সংখ্যার উপরে পাওয়ার, এইভাবে দেখাতে আমরা সাধারণত এক্স টু দি পাওয়ার এন এই ফর্মুলাটা নিয়ে আসি। সাপোজ আমি হচ্ছে গিয়ে লিখলাম দেখতে পাচ্ছি না, সাপোজ আমার টাচ এত স্মুথ যে এটা এরকম হয়ে যাচ্ছে। সাপোজ আমি লিখলাম হচ্ছে গিয়ে এক্স টু দি পাওয়ার সাপোজ 10, এই যে আমি লিখলাম। তো এইখানে যে আমি যে এক্সটা লিখলাম এটা হচ্ছে আমার, আমি এখানে বলবো যে ইটস মাই বেস, এন্ড উপরে যে নাম্বারটা লিখলাম দ্যাট ইজ মাই পাওয়ার। তো আমরা প্রথম যে ফর্মুলা, আমি এখনো ফর্মুলাতে যাই নাই, প্রথম যে ফর্মুলাটা যাব এটাকে আমরা এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা বলে থাকি। তো ডিফারেন্সিয়েশনের সিস্টেম হচ্ছে গিয়ে, ডিফারেন্সিয়েশন এটাই বোঝেন, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে বড় একটা জিনিসকে ছোট ছোট অংশে ভাগ করা। তো ডিফারেন্সিয়েশনের সিস্টেম হচ্ছে যেই ইকুয়েশনটা আমি নিব বা যেই ভ্যারিয়েবলটা নিব ওটা যেই বেসে থাকবে আমার ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটাও সেই বেসে আসবে। যেমন এখানে আমি কিউ ইউজ করছিলাম বিকজ আমার এখানে যে ফর্মুলাটা, যেমন টিআর এর যে ফর্মুলা আমি যেটা দেখেছি এটা কিউ দিয়ে, এখানে আমি ডি বাই ডি কিউ লিখেছি। যদি এটা এক্স দিয়ে হতো তাহলে আমি লিখতাম ডি বাই ডি এক্স, যদি এটা ওয়াই দিয়ে হতো তাহলে আমি লিখতাম ডি বাই ডি ওয়াই, যদি এটা জেড দিয়ে হতো ডি বাই ডি জেড। এখানে যেহেতু আমি এক্স বেসের একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি, সো আমার ফর্মুলাটা কিন্তু আমি লিখবো হচ্ছে গিয়ে, আমি যখন এই ফর্মুলাটা লিখবো এটাকে আমি লিখবো হচ্ছে কি ডি বাই ডিএক্স, এভাবে আমি আসবো। এখানে স্মল এক্স না দিয়ে যদি সাপোজ আমি ধরলাম আমি ক্যাপিটাল এক্স নিয়েছি তাহলে আমি ক্যাপিটাল এক্স ও ইউজ করে ডি বাই ডিএক্স। তো আমি এখানে স্মল এক্স লিখেছি এই জন্য আমি স্মল এক্স নিলাম। দিয়ে আমার ফার্স্ট ফর্মুলাটা হচ্ছে এক্স, ল্যাপটপে টু দি পাওয়ারটা এইভাবে দিতে হয় এই জন্য আমি এইভাবে নিলাম এক্স টু দি পাওয়ার এন। সো আমি এই ফর্মুলাটা নিলাম। সো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা হচ্ছে, in that cases the power will come first, then you have to set the base, then power minus 1. That means এখানে আমার যে পাওয়ার ছিল which is n, it will come first, then আমার যে বেস ছিল তাকে বসাতে হবে that is ax, then আমরা যেটা করব যে পাওয়ার যেটা থাকবে পাওয়ার থেকে 1 মাইনাস করব। সো টু দি পাওয়ার এই যে n মাইনাস 1 ফর্মুলাটা অনেকটা এরকম হবে। আমি এটা একটু ড্র করেও দেখাচ্ছি, মানে লিখে দেখানোর চেষ্টা করছি, অনেকে হয়তো বুঝবে না। তো এই ক্ষেত্রে যেটা হবে যে আমার যে পাওয়ার ছিল যেটা n সেটা সামনে চলে আসবে, তারপরে হচ্ছে আমার যে বেস ছিল, যেমন এখানে আমার বেস ছিল x, আমি তাকে বসাবো, তারপরে এই বেসের উপরে যেটা হবে যে পাওয়ার মাইনাস 1, পাওয়ার যাই থাকুক না কেন, পাওয়ার 100 থাকুক 1000 থাকুক ফ্র্যাকশন থাকুক ডেসিমাল থাকুক, সেটা থেকে মাইনাস 1 এভাবে আসবে। So in that cases এখানে যেমন আমি x to the power 10 লিখেছি, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করতাম আমি তাহলে এইভাবে লিখতাম ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, একটু করে দেখাচ্ছি। এটা আমি যদি করতাম, এটা লিখতে হয় ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, আমি x এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করে কি পাবো তখন এটা লিখবো যে এই যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x এই কথাটা লিখলাম, এর মানে হচ্ছে আমি ডিফারেন্সিয়েশন সিম্বলটা x সাপেক্ষে লিখতে পারবো। সো d বাই dx লিখলাম, লেখার পর আমার এখানে যে ইকুয়েশনটা ছিল দ্যাট ইজ x টু দি পাওয়ার 10 সেটা লিখলাম। তারপর আমি ফর্মুলাতে যাব অবভিয়াসলি। তো এটাকে এখন আমি কিভাবে ফর্মুলা ওয়াইজ সাজাবো, আমি দেখলাম যে আমার ফর্মুলাতে বললো সেক্ষেত্রে আমার পাওয়ারটাকে কি করতে হবে, সামনে নিয়ে আসতে হবে না? তাহলে এখানে আমার পাওয়ার কে একটু এখানে একটু রেসপন্স করতে হবে, আদারওয়াইজ বুঝতে পারবেন। আমার এখানে পাওয়ার কে 10 না, 10 ম্যাম। 10টা তাহলে সামনে চলে আসলো। তারপরে আমার বেস কে, বেস হচ্ছে x, তাকে আমি বসালাম, বসানোর পর টু দি পাওয়ার তো না, তো টু দি পাওয়ার কি দিব, পাওয়ার মাইনাস 1 তাহলে 10 9
মাইনাস 1, একটু ভেঙেই লিখি যাতে বাকিরা বোঝে। তাহলে ফাইনালি আমার অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে 10x, এটা খুবই ইজি একটা ম্যাথ। 9x to the power 9 হ্যাঁ খুব ইজি ম্যাথ, 10x টু দি পাওয়ার 9। 9 আচ্ছা আমি একটু লিখেও দেখাই, যেহেতু অনেকে হয়তো এটা ড্র করলে অনেকে মানে টাইপ করলে অনেকে বুঝে না। So আমার অ্যান্সারটা কিন্তু ফাইনালি এরকম আসলো যে 10x টু দি পাওয়ার 9। এটা কিন্তু টু দি পাওয়ার, এই যে ট্রায়াঙ্গেল সাইনটা দিয়ে মানে কিবোর্ডে টু পাওয়ার বোঝায়। সো এই যে অর্থাৎ একটা ফর্মুলায় আমরা শিখলাম, এটা ডিফারেন্সিয়েশন একটা রুলস, যেটা ফার্স্ট রুল বলি আমরা x টু দি পাওয়ার n। আমরা অনেকে হয়তো প্রিভিয়াসলি এটা জেনেও থাকতে পারি, বিজনেস ম্যাথমেটিক্স কোর্সে আপনাদের এটা করানোর কথা, ইন্ট্রো টু স্ট্যাট কোর্সে এটা করানোর কথা, বা বিবিএ তে যদি কেউ করে আসেন সেখানেও কিন্তু আমরা এইগুলা শিখাই। আমি নিজেই বিজনেস ম্যাথ কোর্সটা নেই, এই জন্যই বলছি যে আমি জানি এগুলো শেখানো হয়। তো না এটা সায়েন্সের তো এগুলো করে আসা লাগছে। হ্যাঁ সায়েন্সেও করতে হয়েছে, ইভেন যারা বিবিএ হোল্ডার তারাও কিন্তু, বিবিএ হোল্ডার কেন, আপনারা যারা এমবিএ এর স্টুডেন্ট আপনাদেরও ফান্ডামেন্টাল কোর্সে ইয়া আছে, বিজনেস ম্যাথমেটিক্স আছে, করেন নাই আপনারা এখনো, বা মোস্ট প্রবাবলি এখনো পান নাই, এটা হতে পারে। তো এখানে ও তখন দেখবেন যে স্যার ডিফারেন্সিয়েশন করাবে, বা যেই নিক, আমি নেই, বাড়ি স্যার নিক, চেয়ারপারসন স্যার, আমরা নেই সাধারণত এই তিনজনের মধ্যে একজন নেই, তো আমরা এই ডিফারেন্সিয়েশন শিখাই। তো এটাই বলুন প্রথম রুলসটা শিখলাম। এখন আসি, আমরা একটু আগে যে মার্জিনাল রেভিনিউ বের করার জন্য যে ফর্মুলাটা দেখছিলাম, এই যে চেঞ্জ ইন টিআর ডিভাইডেড বাই চেঞ্জ ইন কিউ। তো আমি বারবারই বলছিলাম এই জিনিসটাই হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন, মানে ভাঙা যেটাকে বলছি সেটা, বা আরো যদি অ্যাপ্রোপ্রিয়েটলি যেতে চাই, ডেল্টা মানে ডেল্টা আর ডিফারেন্সিয়েশন সেম থিং, পরিবর্তন আর ডিফারেন্সিয়েশন সেম থিং, এটাই। তার মানে আমি যখন এমআরটাকে বের করতে চাচ্ছি, which means এমআর মিন্স, আমি একটু আসি এখন লিখে দেখাই, সরি এটা তো ক্যাপিটাল লেটার হবে। আমি যে এমআরটাকে বের করতে যাচ্ছি, ইট মিন্স এমআর মিন্স হচ্ছে চেঞ্জ ইন টোটাল রেভিনিউ। কজ আমি তো আবারই বলছিলাম যে এখানে যে ডেল্টা সাইন ইউজ করছি, ডেল্টা সাইন আর চেঞ্জেস মানে ডি বাই ডি কিউ সেম থিং। সো এমআর যখন আমি এখানে ইউজ করছি এখানে, তাহলে আমি ইকুয়েশনে ডি বাই ডিকিউ নিব না ডি বাই ডিএক্স নিব? আমি দেখতে পেলাম যে টিআর এর সিম্বল ইকুয়েশনটা হচ্ছে কিউ বেইজে, কিউ হচ্ছে বেস এবং ক্যাপিটাল কিউ, মানে কিউটা হচ্ছে বড় হাতের। সো আমি এখানে কিন্তু ডি বাই ডিকিউ নিব, নিয়ে ডি বাই ডিকিউ নিয়ে মানে কার চেঞ্জেস বের করি, ডি বাই ডিকিউ মানে হচ্ছে চেঞ্জেস, তো কার চেঞ্জেস বের করছে, টিআর এর চেঞ্জেস বের করছে। সো আমি টিআর এর চেঞ্জেসটা নিয়ে নিলাম, দ্যাটস ইট। সো চাইলে এই এমআর এর ফর্মুলাটা আমি এভাবেও লিখতে পারি। তাহলে এখন আমাদের কথা অনুযায়ী আসি, তাহলে আমাদের কথা অনুযায়ী ডি বাই ডিকিউ আমরা যেটা বের করলাম, সরি ডি বাই ডিকিউ যেটা আমরা বের করলাম, সেখানে টিআর এর এখন যে ভ্যালুটা আছে সেটা আমাকে বসাই দিতে হবে। সো টিআর এর এখানে ভ্যালু দেখতে পাচ্ছি আমি হচ্ছে গিয়ে 24 কিউ মাইনাস 1.5 কিউ স্কোয়ার, মানে কিউ এর পাওয়ার 2। এই হচ্ছে ইকুয়েশন আমার দেওয়া আছে, এটা দেওয়া, এটা ইভেন এটা মেমোরাইজও করতে হবে না, ইকুয়েশন যদি আমি দেই এটা দেওয়া থাকবে। তো সেখান থেকে আমরা চাইলেই আমাদের কিন্তু এমআরটা বের করে নিতে পারি। কিভাবে? এই যে আমাদের এখন দেখেন এক্ষেত্রে আমরা খুব সমস্যায় পড়ে যেতাম, কারণ আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, আমি যেভাবে শিখে আসি চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি, ইন দ্যাট ওয়ে আমাদের পক্ষে আসলেই খুব অসম্ভব যে আমরা এখানে এমআরটা বের করা। কিন্তু যেহেতু আমরা ক্যালকুলাসের একটা সূত্র শিখেছি, এই একটা সূত্র দিয়ে আমি এই ইকুয়েশনটাকে সলভ করে ফেলতে পারি। তো আমার সূত্র কি বলছে, এখানে একটা আমি সংখ্যা দেখতে পাচ্ছি এবং সংখ্যার উপরে পাওয়ার আছে, তাহলেই হয়ে গেল। বেজ আছে, বেজের উপর পাওয়ার আছে, সরি সংখ্যা বলে ফেলেছি। সো তাহলে বেজ যদি থাকে, বেজের উপর পাওয়ার থাকলে আমার একটাই সূত্র, দ্যাট ইজ পাওয়ারটা সামনে আসবে, দেন হচ্ছে কি বেজ বসবে, দেন পাওয়ার মাইনাস টু দি পাওয়ার মাইনাস 1, এরকম। তো প্রথম যে অংশটা আমি দেখতে পাচ্ছি 24 কিউ, তাহলে আমি এখানে দেখতে পেলাম 24 তো মানে বেস না, 24 হচ্ছে এখানে কোএফিসিয়েন্ট, সো 24 এর মতো বসে যাবে, কোএফিসিয়েন্ট যদি থাকে সে তার মতো বসে যায়। এরপরে যেটা হলো যে কিউ, এখানে আমার বেস কি, বেস হচ্ছে কিউ, কিউ এর উপর পাওয়ার হচ্ছে 1, মানে এখানে তো কিউ এর উপর কোনো পাওয়ার নেই, আমি বুঝে গেলাম পাওয়ারটা 1। তো আমি মনে মনে ধরে নিই যে হ্যাঁ আমার সেই পাওয়ারটা সামনে চলে আসছে, পাওয়ারটা সামনে আসছে। তো এটা হচ্ছে একটা কমন রুলস, এটা অনেকগুলো রুলস তো আছে। সেটা হচ্ছে যে যদি কোনো কারণে যেই সংখ্যাটাকে ডিফারেন্সিয়েট, মানে যেই সিম্বলটাকে আমি ডিফারেন্সিয়েট করব সেটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, হুইচ মিন্স এখানে যেমন আমি কিউ কে ডিফারেন্সিয়েট করছি এবং কার সাপেক্ষে করছি, ডি বাই ডি কিউ, সেম থিং না?
অর্থাৎ কিউ এর সাপেক্ষে কিউ কে ডিফারেন্সিয়েট করছি, এরকম যদি হয় সেক্ষেত্রে এটার অ্যান্সার হয়ে যায় 1। যদি এক্স হতো এখানে এবং আমি যদি এক্স এর সাপেক্ষে যে ডিএক্স কে ডিফারেন্সিয়েট করতাম, এরকম আসতো, শুধু যদি এক্স থাকতাম এটার অ্যান্সার নিতাম ওয়াই, বা যদি সরি এক্স 1, যদি এখানে ওয়াই হতো, ওয়াই কে যদি আমি ডিওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতাম অ্যান্সার হতো 1, এভাবে আসতো। তো এখানে যদি আমি কিউ পেলাম, কিউ কে যেহেতু ডিকিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, সেম থিং এর সাপেক্ষে ডিফারেন্স, 24 আমার সামনে চলে আসলো এবং মাল্টিপ্লাই বাই আমি 1 দিলাম, কারণ কিউ কে সেম থিং এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করছি। আচ্ছা, মাইনাস দেন 1.5, ওই যে একই কথা, কোএফিসিয়েন্টটা সামনে আছে, তো সেটাকে আমি বসাই দিলাম। দেন এখানে আমি দেখলাম কিউ একা না, কিউ এর উপর পাওয়ার আছে, তাহলে আমি আমাদের ফর্মুলা ওয়াইজ যেতে পারবো। সো ফর্মুলা ওয়াইজ হচ্ছে আমার সংখ্যাটা আগে আসবে, মানে পাওয়ারটা সামনে আসবে, তো পাওয়ারটা এখানে ছিল 2, তারপরে আমাকে বেসটাকে বসাতে হবে হুইচ ইজ কিউ, দেন টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট ইজ 2 minus 1। সো এভাবে যদি বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি, সরি 24 into 1 is answer is 24 minus 1.5 into 2, the answer is 3q, that's it। সো আমরা যেটা দেখেন এইভাবে ডিফারেন্সিয়েট করে বের করলাম ইকুয়েশনটাকে, আমার এখানেও কিন্তু অ্যান্সারটা সেটা দেওয়া আছে। তো এটা একটু তুলেন সবাই। আচ্ছা, এখানে কোনো প্রবলেম আছে কিনা, তারপর আমি নেক্সট স্লাইডে আসলে যাব। আচ্ছা, এখানে যদি কারোর প্রবলেম না থাকে আমি এগুলো ক্লিয়ার করে দিব, তোলা হয়েছে সবার? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেন আমরা তাহলে মার্জিনাল রেভিনিউ তো ক্যালকুলেশন করা আগের ক্লাসেই শিখেছিলাম, আজকে দেখলাম যে ইকুয়েশনও যদি থাকে সেক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েট করে কিভাবে ক্যালকুলেশন করতে পারবো সেটা আমরা শিখে আসলাম, ডিফারেন্সিয়েশন একটা রুলসও শিখে ফেললাম। এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে গিয়ে রেভিনিউ ম্যাক্সিমাইজেশন রুল, যেটা আমরা জানছিলাম যে এমআর ইজ ইকুয়াল টু 0। সো একটু আগে আমরা এমআর এর একটা ফর্মুলা পেলাম, দ্যাট ইজ 24 minus 3q। তো সেই অনুযায়ী আমরা লিখতে পারি যে যদি রেভিনিউ ম্যাক্সিমাইজেশন রুলে আসি তাহলে এমআর ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এমআর এর ভ্যালু আমরা কি বললাম, 24 minus 3q। তো 24 minus 3q ইজ ইকুয়াল টু 0 হতে হবে। এখান থেকে যদি আমি আমার ইকুয়েশনটাই লিখি, যে আমরা পেলাম হচ্ছে গিয়ে এরকম, যে এখনই বের করলাম যে 24 minus 3q হচ্ছে আমার ফর্মুলা। তো এটাই ছিল আমার এমআর এর ভ্যালু, তাহলে এমআর এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে দেখেন আমরা চাইলে কোয়ান্টিটি বের করে নিতে, কত কোয়ান্টিটি প্রোডাক্ট তৈরি করলে আমার মার্জিনাল রেভিনিউ উইল বি ইকুয়াল 0, সো আই উইল গেট দ্য ম্যাক্সিমাম রেভিনিউ। সো এখান থেকে যদি আমি পরের লাইনে যাই, আমি সাইড চেঞ্জ করতে পারি, সো সেখান থেকে আমি পাচ্ছি হচ্ছে কি 24 ইজ ইকুয়াল টু 3q। দেন এখান থেকে যদি আমি কিউ এর ভ্যালুটা বের করতে চাই তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমি দিতে পারি হচ্ছে গিয়ে 24 ডিভাইডেড বাই 3। তো সেখান থেকে আমি কিন্তু পেয়ে গেলাম যে কিউ is equal to 8. So when you are going to produce 8 quantity of product, আপনি কিন্তু রেভিনিউ ম্যাক্সিমাইজ করতে পারবেন, অর্থাৎ সবচেয়ে বেশি সেল করতে পারবেন। এখানে আমাদের যে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে, এখন বললেন ম্যাডাম যেটা শিখালেন এটা আমি আমার পার্সোনাল লাইফে কিভাবে কাজে লাগাবো? ওই যে বিজনেসে আপনাকে তখন টিআর বের করে নিতে হবে, টোটাল রেভিনিউটা এনি হাউ বের করে নিতে হবে, যেটা সেটা যদি ইকুয়েশন আকারে আসে, প্রাইসের সাথে কোয়ান্টিটির রিলেশন, অনেক ক্ষেত্রে ইকুয়েশন প্রোডাকশন ফাংশন যেহেতু ইকুয়েশনে আসে, সো ইকুয়েশন আকারেও আসতে পারে। সেখান থেকে আপনি জাস্ট কষ্ট করে ডিফারেন্সিয়েট করে এমআরটা বের করে নেবেন। দেন এমআর ইজ ইকুয়াল টু 0 ধরলে আপনি আপনার কোয়ান্টিটিটা বের করে নিতে পারেন, যে কোন কোয়ান্টিটি পর্যন্ত প্রোডাকশন গেলে আপনি হচ্ছেন গিয়ে আপনার আপনার প্রফিট, সরি প্রফিট বলছি, কারণ প্রফিটের অন্য একটা রুলস আছে, আমি বারবার প্রফিটে চলে আসি, আমি সরি, রেভিনিউটা ম্যাক্সিমাইজ হবে। তো এটা কিন্তু আমরা খুব বেশি, মানে আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা আমাদের সেল ওই যে বলে টার্গেট দিয়ে দেয়, ব্যাংকে এটা খুব বেশি শুনে থাকি, ব্যাংকে ফার্মাসিউটিক্যালসে টার্গেট থাকে এবং টার্গেটটা এমন থাকে যে সেলটা ম্যাক্সিমাম সেলে আসতে হবে। তো ম্যাক্সিমাম সেলটা আমি তখনই আনতে পারি যদি আমি কোনোভাবে আমার হচ্ছে কি যে বললাম যে এমআর এর ভ্যালুটা আমি বের করে নিতে পারি। তো আমি এই যে এইভাবে বের করে নিব এবং সেখান থেকে আপনি নিজেই নিজের টার্গেটটা বের করতে পারেন, যে কত পরিমাণ যদি আপনি প্রোডাক্ট সেল করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি মানে একদম যেটাকে বলা যায় যে
হাইয়েস্ট যে টোটাল রেভিনিউ যেটা সেটা আপনি পাবেন। ম্যাম এই যে 24টা কই থেকে পেলাম আমরা এই ফিক্সড নাম্বারটা? 24, আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমাকে ইকুয়েশনটা দিয়ে দিয়েছিল। সাধারণত টোটাল রেভিনিউ ফর্মুলা ইকুয়েশনটা দেওয়া থাকে। টোটাল রেভিনিউ ফর্মুলাটা ওরা পায় হচ্ছে গিয়ে, যেহেতু টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু, একটু লিখে দেখাচ্ছে, টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু পি টাইমস কিউ, এরকম একটা ফর্মুলা। তো এখানে ধরেন প্রাইসটা দেওয়া থাকে, নরমালি প্রাইসটা দেওয়া থাকে, প্রাইসটা দেওয়া থেকে ওরা হচ্ছে গিয়ে কোয়ান্টিটিটা বের করে নেয়। মানে যেমন এখানে আমাদের একটা সময় আমরা পেয়েছিলাম হচ্ছে 3.5 কিউ, এরকম একটা ফর্মুলা পেয়েছিলাম। এভাবে সাধারণত ফর্মুলাটা দেওয়া থাকে। বা আমরা যখন একটা প্রোডাকশনের জন্য ডিজাইন করি, আমরা আসলে প্রোডাকশন ফাংশন মেক করতে পারি। প্রোডাকশন ফাংশন হচ্ছে প্রাইস আর আউটপুটের মধ্যে সম্পর্ক দেখায়। তো ওইটার একটা ফাংশন আমরা মেক করেই নিই যে আমি এই প্রসেসে তৈরি করব। তো ওইখান থেকে আমরা চাইলে ওই প্রোডাকশন ফাংশনটা পেয়ে ওটার সাথে যদি প্রাইসকে কোয়ান্টিটি, সরি মাই মিস্টেক, প্রাইসকে যদি গুণ করি তাহলে আমি টোটাল রেভিনিউর ফর্মুলাটা পাবো। এইভাবে আসে সাধারণত। তো এরপরে আমরা যেটাতে যেতে যাচ্ছি সেটা হচ্ছে, এবার আমরা চলে যাবো কস্ট পার্টে। কস্ট কিভাবে ক্যালকুলেশন করব। তো কস্ট ক্যালকুলেশনের জন্য এখানে আমরা কিছু কস্ট রিলেশনশিপ দিচ্ছি। আমি একটু রিকোয়েস্ট করবো যে এটা প্রত্যেকটা লিখে নেবেন, বিকজ এগুলো ডেফিনেশন বইয়ে যদিও আছে তারপরেও লিখে নিলে আপনার মনে থাকবে, যেহেতু আজকে আমাদের যথেষ্ট লেখালেখির মধ্যে যেতে হচ্ছে। তো প্রথম আমরা যেটা এখানে পেলাম সেটা হচ্ছে গিয়ে আপনার, আমরা দুটো টাইম ফ্রেম দেখছি, ওয়ান ইজ শর্ট রান, অ্যানাদার ওয়ান ইজ লং রান। সো আমি যখনই প্রোডাকশনে যাব, অবভিয়াসলি দেয়ার উইল বি টু টাইম ফ্রেম, ওয়ান ইজ শর্ট রান, অ্যানাদার ওয়ান ইজ লং রান। সো ইন শর্ট রান যেটা হবে যে আমরা যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন সম্পর্কে জেনেছি, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, সেটার মধ্যে একমাত্র আপনার ক্যাপিটালটাকে, সরি মাই মিস্টেক, লেবারটাকে আপনি বাড়াতে বা কমাতে পারবেন। অর্থাৎ শর্ট রানে মেইনলি আমাদের টার্গেট থাকে টু গেট দ্য ম্যাক্সিমাম প্রফিট। অর্থাৎ এখানে আমরা এসে বিজনেসটা করে বিজনেস থেকে আউট হয়ে যাব। তো এখানে আমরা যে ক্যাপিটালটা, আমাদের যেটা ইনভেস্টমেন্ট যেটা থাকে সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। ক্যাপিটাল আমি যেটাকে নেই সেটাকে হচ্ছে আমরা কনস্ট্যান্ট ধরে নেই। ক্যাপিটালটা কনস্ট্যান্ট হয় বিকজ হচ্ছে গিয়ে ওই যে বললাম, ইনভেস্টমেন্ট আমি একবারই করব এবং আমার গোলই থাকবে যে আমি কিভাবে এই ইনভেস্টমেন্ট করে এখান থেকে ম্যাক্সিমাম প্রফিটটা গেইন করে নিতে পারি। এটা হচ্ছে কি শর্ট রানের বিষয়। লং রানে কি আমার টার্গেট কি থাকে? লং রানে টার্গেট থাকে টু সার্ভাইভ ইন দ্যাট মার্কেট। সো আমি সার্ভাইভ করার জন্য আমি যেটা করব যে এনি হাউ আমি হচ্ছে গিয়ে মার্কেটটাতে সার্ভাইভ করতে চাই। এই জন্য আমার যে মানে আমার যে ইনপুট গুলো আছে, ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো যেগুলো আছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এগুলোকে আমি সাধারণত আপনার কমাতে বাড়াতে পারি। বিষয়গুলো এরকম থাকবে যে আমি কোনো ক্ষেত্রে কমাতেও পারি, বাড়াতেও পারি, এরকম বিষয়গুলো এখানে থাকবে। তো সেখান থেকে কিন্তু আমরা হচ্ছে গিয়ে লং রানে মানে মার্কেটে সার্ভাইভ করে যায়। তো লং রানে আমার মেইন টার্গেটই থাকে যে আমি কোনো না কোনো ভাবে মার্কেটে যাতে সার্ভাইভাল স্টেটে যেতে পারি। তো এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে গিয়ে, কস্ট পার্টে আসবো, যেহেতু আমরা অলরেডি রেভিনিউ পার্ট সম্পর্কে জেনেছি। তো আমরা যে কস্টটা বলে থাকি, হুইচ ইজ টোটাল কস্ট, টোটাল কস্টটাকে আমরা কি করলাম, টোটাল কস্ট আমরা যেটাকে পেয়ে থাকি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে দিস ইজ দ্য সাম অফ ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট। আমাকে যদি এটাকে ফর্মুলা আকারে দেখাতে বলে, এখানে ফর্মুলাটা যে তত সুন্দরভাবে আমি লিখি নাই, ফর্মুলা আকারে যদি দেখাতে বলে তাহলে আমি এইভাবে লিখবো যে টিসি ইজ ইকুয়াল টু এফসি প্লাস বিসি, এরকম হচ্ছে ফর্মুলা। এখানে হয়তো মনে হতে পারে যে আপনি কোথা থেকে পাচ্ছেন, আমি জাস্ট ইনিশিয়াল থেকে নিচ্ছি। সো টোটাল কস্ট এখান থেকে আমি টিসি নিলাম, ভ্যারিয়েবল ফিক্সড কস্ট এখান থেকে আমি এফসি নিলাম, ভ্যারিয়েবল কস্ট থেকে আমি ভিসি নিলাম। টিএফসি লেখা যায়, টিভিসিও লেখা যায়, আমি টিএফসি টিভিসি টা পছন্দ করি না, আমি জাস্ট এফসি প্লাস ভিসি এভাবে লিখি। সো এখন আসি টোটাল কস্টটা কি। টোটাল কস্ট বাংলা একই জিনিস, মোট খরচ। আমার একটা প্রোডাকশনে যে মোটামুটি যে খরচটুকু হবে, দ্যাট উইল বি মাই টোটাল কস্ট। So total cost is a sum of fixed cost and variable cost. Fixed cost, you can find out its definition from its name, fixed cost, which means this cost is fixed. So there are some costing behind your production process which is fixed. That means whatever your production is, most probably there is no production too, but in that case you have to spend this amount of money. That it's your
ফিক্সড কস্ট। সে ফর এক্সাম্পল সাপোজ আমি ধরে নিলাম যে অমিতের একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে কি সে অবশ্যই ফুড সেল করছে, তো সেই রেস্টুরেন্টে যদি কোনো সেল নাও থাকে তারপরেও অমিতকে কিন্তু রেস্টুরেন্টের কি রেন্টটা দিতে হবে না? যে বিল্ডিং এ ভাড়াটা ma'am. নিয়েছে রেন্টটা কিন্তু তাকে অবশ্যই দিতে হবে। যে ইউটিলিটি বিল গুলো আছে লাইক সিকিউরিটি চার্জ, তারপর গ্যাস বিল, এগুলো কি এগুলো ফিক্সড না? এগুলো তাকে দিতে হবে না? তো দোজ আর হিজ ফিক্সড কস্ট। সে ফর এক্সাম্পল যদি অমিত এই মাসে অনেক প্রফিট করলো, যে এখন যেহেতু নেক্সট মান্থ থেকে রামাদান শুরু, মানুষজন এখন দেখা যায় বেশ ভালোই বাইরে খেতে যাবে, রেস্টুরেন্টে যাবে, তো এই কারণে অমিত দেখা গেল যে প্রচুর এই মাসে তার সেল হলো। তো ওনার সেল হলে বেশি হলে কি এমন হবে যে ওনার রেস্টুরেন্টের আপনার রেন্ট বেড়ে যাবে? না ম্যাম। এরকম কি কোনো বিষয় আছে? না, যা ছিল তাই, ওটা কিন্তু ফিক্সড। অর্থাৎ ওনার সেল যদি 0 থেকে একদম হিউজ পরিমাণ প্রফিট উনি করে, তারপরেও কিন্তু ওনার ফিক্সড কস্ট সেম থাকবে। ইন দ্য সেম ওয়ে যদি অমিত এমনও হয় যে কোনো প্রফিটই করে নাই, অর্থাৎ এই মাসে তার কোনো সেল হয়ও নাই, তারপরেও কিন্তু ওনাকে রেস্টুরেন্টের রেন্টটা দিতে হবে। সো দ্যাটস দ্য ফিক্সড কস্ট। সো ডেফিনেশনটা এইভাবে আসে, ফিক্সড কস্ট ডাজ নট ভ্যারি ওভার দ্য কোয়ান্টিটি। অর্থাৎ এই কস্টটা আমরা কোয়ান্টিটির সাথে ভ্যারি করে না, হোয়াট এভার দ্য কোয়ান্টিটি ইজ অর হোয়াট এভার দ্য প্রোডাকশন ইজ, দেয়ার উইল বি সাম সর্ট অফ কস্টিং, দ্যাটস কল মাই ফিক্সড কস্ট। যেমন আমি হয়তো গ্রিন ইউনিভার্সিটির কথা বলতে পারি, গ্রিন ইউনিভার্সিটি দে আর প্রোভাইডিং সার্ভিসেস, দে হ্যাভ সাম ফিক্সড কস্ট টু। সে ফর এক্সাম্পল তাদের যে পার্মানেন্ট ক্যাম্পাস আছে, স্টুডেন্ট ভর্তি হোক বা না হোক, আমার ক্লাস চলুক বা না চলুক, অ্যাডমিশন হোক বা না হোক, আমার কিন্তু ফিক্সড কস্ট হিসেবে পার্মানেন্ট ক্যাম্পাসটা মেনটেন করতে হবে, সিটি ক্যাম্পাসটা মেনটেন করতে হবে। সিটি ক্যাম্পাসের যে রেন্ট আছে, এটা তো এটা একটা রেন্ট, মানে এটা ভাড়া নেওয়া, সেটা কিন্তু রেন্টটা আমাকে প্রোভাইড করছে। তো দোজ আর ফিক্সড কস্ট। এবার আসি ভ্যারিয়েবল কস্ট কি। ভ্যারিয়েবল একই জিনিস, নামে বলে যে ভ্যারিয়েবল, দ্যাট মিন্স ইট উইল ভ্যারি। কিসের সাথে ভ্যারি করবে সেটা দেখি। সো ভ্যারিয়েবল কস্ট অ্যাকচুয়ালি ভ্যারিজ ওভার দ্য কোয়ান্টিটি। আমি যখন কোয়ান্টিটির সাথে এই ধরনের কস্ট গুলো ভ্যারি করবে, সেটাকে আমরা ভ্যারিয়েবল কস্ট বলে নিব। যেমন হচ্ছে গিয়ে আমার এই যে অমিতের রেস্টুরেন্টের কথা বলছিলাম, সেই অমিতের রেস্টুরেন্টে যদি এমন হয় যে আমরা ওনার হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে অনেক বেশি সেল হচ্ছে, তো তখন উনি কি করবে? উনি হচ্ছে গিয়ে আহ বেশি বেশি হচ্ছে র ম্যাটেরিয়ালস কিনে নিয়ে আসবে, মানে ওনার রেস্টুরেন্টে যে ফুডটা সেল হচ্ছে সেই ফুডটাকে আপনার হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করার জন্য ওইখানে যতটুকু সেল দরকার ঠিক ততটুকু হচ্ছে গিয়ে আমার ফুড সে পারচেস করে নিয়ে আসবে। সো ওইটা কিন্তু দেখা যাচ্ছে যে মানে র ম্যাটেরিয়াল, যেমন ধরুন সস লাগতে পারে, তারপরে কি লাগতে পারে, ধরুন উনি বার্গার সেল করে, বার্গার বান লাগতে পারে। সো এগুলো কি হবে, যে ওনার প্রোডাকশন যদি বেশি হয় উনি কিন্তু এগুলো বেশি ইউজ করবে, সো এগুলো কিন্তু উনি বেশি পারচেস করে নিয়ে আসবে। সো যত বেশি সেল তত বেশি ভেরিয়েবল কস্ট, বিষয়টা অনেকটা এরকম হচ্ছে। সো ভেরিয়েবল কস্ট ভ্যারিজ উইথ দ্য কোয়ান্টিটি, এই কস্টটাকে আমরা বলি ভেরিয়েবল কস্ট। সো অমিতের রেস্টুরেন্টের জন্য ওয়েটারদের যে স্যালারি, ওনার শেফের যে স্যালারি, ওনার যে র মেটেরিয়ালস কস্টিং, দোজ আর ভ্যারিয়েবল কস্ট ফর হিম। সো যখন আমরা একটা প্রোডাকশনের জন্য টোটাল কস্ট ক্যালকুলেশনে যাব, এটা হবে হচ্ছে কি ইট উইল বি দ্য সাম অফ ফিক্সড কস্ট এন্ড ভ্যারিয়েবল কস্ট। সো দ্যাটস দ্য ফর্মুলা, দ্যাট ইজ টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট, বা আপনি এইভাবেও বলতে পারেন টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভ্যারিয়েবল কস্ট। তো এটাকে যদি আমি ফর্মুলা আকারে দেখাই, এটাকে নিচে এখানে ফর্মুলা আমি দিয়েছি, যে এই যে এটিসি ইজ ইকুয়াল টু সরি এখানে এটা আসে নাই। এবার আসি এভারেজ টার্মে, যেটাতে যাবো এটা পরে আসি, এটা অন্যটা লিখেছিলাম। এবার আসি এভারেজ টার্মে। এভারেজ টার্মটা কি? আমরা এভারেজ বলতে কি বুঝি? ধরেন এখন আমি আমার ক্লাসের সবার এভারেজ হাইট বের করতে চাচ্ছি, তাহলে আমি কি করব, যে আমার ক্লাসে সাপোজ আমরা 10 জন আছি, তো আমরা 10 জনের হাইটটাকে অ্যাড করব, মানে সবার হাইটটাকে যোগ করব, করে কি 10 দিয়ে ডিভাইডেড করে দিব না? এভাবে কি আমরা এভারেজ বের করব না? জি ম্যাম। তো আমরা এভারেজটা কিভাবে বের করি? যে টোটাল টার্মটাকে সংখ্যা দিয়ে ভাগ করি, এই তো। তাহলে আমি যদি টোটাল কস্টের এভারেজ বের করতে চাই, আমরা যে এভারেজ যেটা বুঝলাম, যে আমরা টোটাল টার্মটাকে জাস্ট ডিভাইড করে দিচ্ছি সংখ্যা দিয়ে, তাহলে টোটাল কস্টের এভারেজ বের করতে চাই, তাহলে টোটাল কস্টের এভারেজ যদি আনতে চাই, তাহলে এভারেজ টোটাল কস্ট এরকম একটা নাম হওয়া উচিত। সো ইনিশিয়াল যদি আমি নেই, তাহলে এভারেজ থেকে এ নিলাম, টোটাল কস্ট থেকে টি নিলাম, টোটাল থেকে টি নিলাম, সি থেকে কস্ট থেকে হচ্ছে সি নিলাম, তাহলে এটিসি অ্যাভারেজ টোটাল কস্ট। এটা কি হওয়া উচিত? আমি বলবো টোটাল টার্মটাকে
সংখ্যা দিয়ে ভাগ দিব। তাহলে আমার এখানে টোটাল টার্মটা কি, টিসি টোটাল কস্ট, ভাগ দিব কি, এখানে তো সংখ্যা বলে কিছু নাই, কিন্তু যে জিনিসটা আছে সেটা হচ্ছে আউটপুট বা কোয়ান্টিটি, তাই না? তাহলে আমার ভাগ দেওয়া উচিত কি দিয়ে, কিউ দিয়ে। বুঝতে পেরেছি এটিসির ফর্মুলা কিভাবে আসলে, এভারেজ টোটাল কস্ট। তো এভারেজ টোটাল কস্ট মিন্স টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। ঠিক একই ভাবে ধরেন আমি ফিক্সড কস্টে যে এভারেজ টার্ম সেটা বের করতে চাচ্ছি, এভারেজ ফিক্সড কস্ট। তাহলে আবার যদি আমি ইনিশিয়ালটা নেই, তাহলে এভারেজ থেকে আমি এ নিলাম, ফিক্স থেকে এফ নিলাম, কস্ট থেকে সি নিলাম। দেন আমি আমার ডেফিনেশন ওয়াইজ জানি টোটাল টার্ম উইল বি ডিভাইডেড বাই কোয়ান্টিটি। সো এভারেজ ফিক্সড কস্ট যখন বের করতে হচ্ছে, এখানে আমার টোটাল টার্মটা কি, অবভিয়াসলি ফিক্সড কস্ট, ঠিক কি না, নাকি অন্য কিছু? ম্যাম বুঝতে ঠিক আছে পারছি? জি ম্যাম। ঠিক আছে। ফিক্সড কস্ট এটাকে কার সাথে ভাগ করব, কোয়ান্টিটি দিয়ে, যেহেতু এখানে সংখ্যা বলতে আমরা কোয়ান্টিটি বুঝতে পারছি। ইন দ্য সেম ওয়ে দেখেন আপনি চাইলে এখানে এভারেজ ভেরিয়েবল কস্ট বের করতে পারেন, এ বি সি। সো এ বি সি ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারবো যে ম্যাডাম এখানে টোটাল টার্ম হচ্ছে ভেরিয়েবল কস্ট, এটাকে কোয়ান্টিটিতে ভাগ করব। তো দেখেন ফর্মুলা গুলো কিন্তু খুব ইজি, আমি কিন্তু প্রত্যেকটা ফর্মুলা ডিরাইভ করা দেখাচ্ছি, কারণ আমরা ম্যাথ গুলো যখন করবো এই ফর্মুলা গুলো আমার জানতে হবে এবং সেখান থেকে আমরা ক্যালকুলেশন করবো। প্রত্যেকটা দেখেন আমি কোনোটা কিন্তু মেমোরাইজ, ইভেন আমিও মেমোরাইজ করি না, আমি জাস্ট হচ্ছে গিয়ে সিস্টেমটা জানি যে কিভাবে বের করতে হয়, সেখান থেকে আমি বের করে নিয়ে আসছি। তো তাহলে আবার একটু রিপিটেশনে যাই। ফার্স্ট উই হ্যাভ ফাইন্ড আউট টোটাল কস্ট। টোটাল কস্ট মিন্স টোটাল কস্টিং behind the production process. So it's the sum of fixed cost and variable cost. So fixed cost means the cost which doesn't vary over the quantity, which means whatever the production is, you have to spend a fixed amount of money for your production process. That's your fixed cost. Then we find out variable cost. Variable cost obviously it do vary over the quantity. So whenever there is a changes in quantity, your costing will be changed. So এখন প্রশ্ন হতে পারে ম্যাডাম আমার যদি কোনো ধরেন প্রোডাকশনই নাই, সেক্ষেত্রে আমার ভেরিয়েবল কস্ট কি হবে, জিরো হবে। যেহেতু আমিতে প্রোডাকশন নাই, তার মানে আমিতে ভেরিয়েবল কস্ট জিরো। আমিতে প্রোডাকশন হলে হাই ভেরিয়েবল কস্ট, লো হলে লো ভেরিয়েবল কস্ট, এভাবে আসবো। ওকে, সো এরপরে যেটাতে আমরা যাচ্ছি, তারপর আমরা এভারেজ টার্ম গুলোতে গেলাম। সো আমরা প্রথমে আসলাম হচ্ছে গিয়ে এভারেজ টোটাল কস্ট। সো এভারেজটা আমরা কিভাবে বের করি, আমরা সবসময় টোটাল টার্মটাকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করি। সো এভারেজ টোটাল কস্ট হিসেবে হচ্ছে গিয়ে আমরা টোটাল টার্ম, দ্যাট ইজ টোটাল কস্টকে কোয়ান্টিটিতে ভাগ করলাম। এভারেজ ফিক্সড কস্ট বের করতে চাইলাম, সেখানে আমরা টোটাল টার্ম হিসেবে ফিক্সড কস্ট নিয়ে আসলাম, সেটাকে কোয়ান্টিটিতে ভাগ করলাম। ঠিক একইভাবে এভারেজ ভেরিয়েবল কস্ট আনতে চাইলাম, সেখানে আমরা হচ্ছে ভেরিয়েবল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করলাম। সো এইপরে এখানে আমি যেটা করেছি সেটাও আমি এখানে একটু লিখে দেখাবো। এটার জন্য বেটার হয় হচ্ছে গিয়ে আমি একটা স্লাইডে চলে যাই, আবার মানে হোয়াইট বোর্ডে চলে যাই, সরি। সো হোয়াইট বোর্ডে আমরা অলরেডি ডিমান্ড কার্ভটা ড্র করেছিলাম, আমরা আরেকটা হোয়াইট বোর্ড নিলাম। তো আমরা যেটা পাচ্ছিলাম, আমাদের ফর্মুলা ছিল এরকম যে টোটাল কস্ট ইজ ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, এটা কিন্তু আমার সাথে লিখতে হবে। সো টোটাল কস্টের এভারেজ হিসেবে আমরা নিলাম হচ্ছে এভারেজ টোটাল কস্ট, নিতেই পারি। তাহলে কথা অনুযায়ী এরকম আসা উচিত না, তাহলে টোটাল কস্ট যদি সাম হয় ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট, তাহলে এভারেজ টোটাল কস্ট কি এভারেজ ভেরিয়েবল কস্ট আর এভারেজ ফিক্সড কস্টের সাম হওয়া উচিত না? আচ্ছা, তাই যদি হয়, আমার মনে হলো যে না ম্যাডাম আমি এটা মানি না, এটা হচ্ছে গিয়ে আপনি যেভাবে দিলেন আমি এটা এইভাবে মানছি না, আমার ভালো লাগছে না, আমি হচ্ছে গিয়ে আরো একটু ক্লারিফিকেশন চাই। হ্যাঁ অবশ্যই এখানে ক্লারিফিকেশন দেওয়া যাবে। তো ধরেন আমি এখানে কি করলাম, টোটাল কস্টকে একটা ডিভাইডেশন দিলাম, কি দিয়ে, কিউ দিয়ে লিখে দিলাম, লিখতেই পারি। টোটাল কস্টকে যদি কিউ দিয়ে ডিভাইড করলাম, তাহলে আমার ফিক্সড কস্টকেও কিউ দিয়ে ডিভাইড করতে হবে, যেহেতু আমি লেফট সাইডে হচ্ছে কিউ দিয়ে ডিভাইড করেছি, সো রাইট সাইডে যে বোথ পার্ট থাকবে তারা দুইজনই কিন্তু একই জিনিস দিয়ে ডিভাইড হতে হবে। সো আমি যখন টোটাল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করলাম, আমি ফিক্সড কস্টকেও কোয়ান্টিটি দিয়ে ডিভাইডেড করলাম, ভেরিয়েবল কস্টকেও কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করলাম। সো টোটাল কস্টকে যদি কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করি, তাহলে এটার ফর্মুলা কি আসে, এভারেজ টোটাল কস্ট। ফিক্সড কস্টকে যদি কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করি, এভারেজ ভেরিয়েবল কস্ট, সরি এভারেজ ফিক্সড কস্ট, আর ভেরিয়েবল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করলে এভারেজ ভেরিয়েবল কস্ট। সো এইভাবেও করেও কিন্তু আমরা এভারেজ কস্ট বা এভারেজ টোটাল কস্ট যেটা আছে সেটা বের করতে পারি। ওকে, আমাদের লাস্ট টার্ম যেটা আমরা বের করব সেটা হচ্ছে মার্জিনাল কস্ট।
তার আগে আবার একটু রিপিটেশনে যাই। মার্জিনাল রেভিনিউ যখন আমরা বের করছি, আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে এরকম। এটা আবার এখন একটু ড্র করা লাগবে যেহেতু আমার ল্যাপটপে সিম্বলটা নাই। সো মার্জিনাল রেভিনিউটা যখন আমরা বের করছিলাম, সেখানে আমরা হচ্ছে গিয়ে দেখেছিলাম যে মার্জিনাল রেভিনিউ মিনস চেঞ্জ ইন টোটাল রেভিনিউ আই নো খুবই হাস্যকর একটা লেখা হচ্ছে, কিন্তু এই হাস্যকর লেখাটাই আমাকে এখন লিখতে হবে। চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। এভাবে আমরা হচ্ছে কি মার্জিনাল রেভিনিউটা পেয়েছিলাম, এবং ডেফিনেশনটা যখন দিয়েছিলাম তখন এরকম পেয়েছিলাম যে মার্জিনাল রেভিনিউ মিনস চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ফর এ চেঞ্জ ইন 1 ইউনিট অফ আউটপুট। তো এখন যদি আমি মার্জিনাল, একইভাবে মার্জিনাল কস্টে যাই, আমি বলেছেন যে মার্জিনাল টার্মগুলো সবগুলোই সেম হবে, তাহলে কি হওয়া উচিত? মার্জিনাল কিসের সাথে এখানে রিলেটেড? কস্টের সাথে রিলেটেড। তাহলে টোটাল কস্টের একটা চেঞ্জেস হবে কার জন্য? কোয়ান্টিটি চেঞ্জের জন্য। সেটাই কি আমার মার্জিনাল কস্ট হওয়া উচিত না? সো তাই যদি হয় তাহলে আগেরটার মতো করে আমার ফর্মুলাটাও আসতে হবে। তাহলে আগের মতো করে যদি ফর্মুলাতে আসি, which means এখানে চেঞ্জ ইন কি নিব? এমআর? অবভিয়াসলি না, যেহেতু এখানে কস্ট ছিল, সো আমি এখানে নিব হচ্ছে গিয়ে কস্ট মানে টিসি। চেঞ্জ ইন টোটাল কস্ট divided by change in quantity. দেখেন এখন এই ফর্মুলা গুলো সব লিখে ফেলেন, সবগুলো আমাদের কাজে লাগবে। লিখেছি সবাই? জি ম্যাম। আচ্ছা, জি সো ম্যাম। এরপরে হচ্ছে কি আমরা যেটা চলে যাবো এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে নাকি এটাকে জেনে নেই। আচ্ছা, কিছুই বলেন না, না তাহলে ম্যাম। কোশ্চেন নাই। টায়ার্ড না হয়ে ম্যাম। গেছে হবে, এরপর তো এক্সাম দিতে হবে, টায়ার্ড হলে তো চলবে না। মাথায় গরম হয়ে গেছে। আচ্ছা, আমি আজকে ম্যাথসে যাব না, আজকে হচ্ছে সব ফর্মুলা গুলো শিখিয়ে দিব যাতে নেক্সট ক্লাসে আমি একদম ফার্স্ট ম্যাথসে চলে যেতে পারি। আমাদের নেক্সট ক্লাসটা কি হবে? আজকে কত তারিখ? হ্যাঁ হ্যাঁ নেক্সট ক্লাস তো হবে ম্যাম হ্যাঁ, 12 তারিখ। 12 তারিখে ক্লাস পাবো আমরা। আচ্ছা, তো এরপর আমরা যেটাতে চলে যাব, এরপরে হচ্ছে কি আমরা আসলে আজকে ফর্মুলা গুলো শিখলাম, এরপরে আমরা দেখবো হচ্ছে কি ফর্মুলা গুলো দিয়ে আমরা কিভাবে আসলে ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, এখানে কিন্তু ডেফিনেশন গুলো দেওয়া আছে এবং আমার এই স্লাইড গুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি, কাইন্ডলি দেখলে ওখানে কিন্তু ডেফিনেশন গুলো পাবেন, আর বই তো আছেই আমাদের। তো ঠিক একই ভাবে আমরা চাইলে আগে যেরকম ভাবে মার্জিনাল রেভিনিউ বের করে নিয়েছিলাম, অনলি দেয়ার ওয়াজ 2 কলাম, এখান থেকে আমরা চাইলে ইজিলি হচ্ছে গিয়ে আমরা আমাদের মার্জিনাল কস্ট, তারপরে হচ্ছে অ্যাভারেজ টোটাল কস্ট, ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট সবই বের করে নিতে পারি। এবং সেই ক্ষেত্রে যেটা হবে যে আমাদের এই ধরনের ক্যালকুলেশন যদি দেয়, সেক্ষেত্রে সাধারণত আমরা কোয়ান্টিটিটাকে অবশ্যই দিয়ে দিব, কোয়ান্টিটি ছাড়া তো হবে না। কোয়ান্টিটি এবং কোনো ক্ষেত্রে হয়তো ফিক্সড কস্ট মেনশন করতে পারি অথবা টোটাল কস্ট মেনশন করে দিতে পারি। এটুকু যদি মেনশন করা থাকে, বাকি সবকিছুই হচ্ছে গিয়ে আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তো এটা করার জন্য আমি আসলে হচ্ছে গিয়ে বইয়ে যে টেবিলটা আছে আমি সেটা সলভ করব। আমাদের বই কোথায়? আমাদের বইয়ে যে টেবিলটা আছে আমরা সেটা হচ্ছে গিয়ে সলভ করব।
আমি যা যা পড়িয়েছি এগুলো সব বইয়ে পাবেন, ডোন্ট ওয়ারি। সবকিছু ডেফিনেশন আস্তে আস্তে দেওয়া আছে, যে ফিক্সড কস্ট, এই যে বলছে ভ্যারি, ডু নট ভ্যারি উইথ দ্য কোয়ান্টিটি, দেখেন সবই কিন্তু এখানে বলছে, সবকিছু এখানে আছে। লং রান কি, শর্ট রান কি, এই যে আমরা এখান থেকে টেবিল, বই একটা টেবিল দেওয়া আছে, সেখান থেকে আমরা এটা সলভ করবো। এটার থেকে আমি আসলে বড় টেবিলটা সলভ করতে পছন্দ করি, সেটা হচ্ছে গিয়ে দিস ওয়ান, এটা আমাদের এক্সারসাইজে দেওয়া আছে। আমি এটা আসলে সলভ করবো আপনাদেরকে নিয়ে, যেখানে হচ্ছে কি সবগুলো ইনফরমেশন আছে, উইচ মিনস এখানে আপনি ইয়াও পাবেন, যেটাকে বলে যে এখানে হচ্ছে কোয়ান্টিটি দেওয়া থাকবে, প্রাইস দেওয়া থাকবে, আমি মার্জিন টোটাল রেভিনিউ বের করতে পারবো, মার্জিনাল রেভিনিউ বের করতে পারবো, তারপরে টোটাল কস্ট বের করা দেখবো, মার্জিনাল কস্ট বের করবো, এভারেজ কস্ট বের করবো, প্রফিট বের করবো, এবং মার্জিনাল প্রফিটও বের করবো। তো সবগুলো বের করার যে টেবিলটা আছে সেটা আসলে আমি সলভ করবো এটা করলে এখন। তোমার সব শেষ। হ্যাঁ, এটা করলে পুরা শেষ, মানে পুরাটা শেষ। এবং আপনি প্রশ্ন করতে পারেন, ম্যাডাম পরীক্ষায় কি এরকম টেবিল আসার সম্ভাবনা আছে? অবশ্যই আছে, মানে আমি তো সবই শিখাতে চাচ্ছি। তো রেভিনিউ পার্টটা শেষ করেছি, আজকে হচ্ছে কস্টের পার্ট যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমি শেখালাম, মানে শেখালাম বলতে বুঝাচ্ছি ফর্মুলা গুলো শেখালাম। আপনারা চাইলে, আমি এখনো 3 মিনিট সময় আছে আমার, আমি কি একটু যাব কিভাবে ক্যালকুলেশন গুলো করছি? ম্যাম এটা নেক্সট দিন কিছু, করাইলে মনে হয় ভালো হতো। আচ্ছা একটু জাস্ট রিপিট করতে থাকি, যে 2-3 মিনিট সময় আছে। ফিক্সড কস্ট দেখেন, এই যে 8 কেন? বিকজ ফিক্সড কস্ট ভ্যারি করে না। তো 0 ইউনিটের জন্য আমার ফিক্সড কস্ট যা থাকবে, একদম 10 ইউনিটের জন্য ফিক্সড কস্ট তাই থাকবে। তো কোনো কারণে যদি টেবিলে আপনাকে একবার মেনশন করে দেয় দ্যাট ইজ ফিক্সড কস্ট ইজ দিস ওয়ান, তার মানে ধরে নেন বাকি সব ইউনিটের জন্য আপনার ফিক্সড কস্টটা সেম হবে। তারপরে সাধারণত আমি যেটা করি, ভ্যারিয়েবল কস্টটা মেনশন করি না, ভ্যারিয়েবল কস্টটা মেনশন না করে টোটাল কস্টটা মেনশন করে দিই। তো এখন দেখেন, যদি আমি, যেহেতু আমি জানি টোটাল কস্ট মিন্স দ্য সাম অফ ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট, তো টোটাল কস্ট থেকে যদি আমি ফিক্সড কস্টটা মাইনাস করে আমার পক্ষে ভেরিয়েবল কস্ট বের হয়ে আসা সম্ভব না? হ্যাঁ ম্যাম। ফর এক্সাম্পল, এখানে টোটাল কস্ট হচ্ছে গিয়ে আমার, সাপোজ এই যে আমি এখানে দেখতে পেলাম $8, তো এখানে আমি আহারে এখানে তো একটা ঝামেলা আছে, আচ্ছা ঠিক আছে এই টেবিলে যাব না। তো এখানে সাধারণত আমরা ভেরিয়েবল কস্ট যখন বের করে নিতাম, তখন যেটা করতাম যে এই টোটাল কস্ট থেকে আমি যখন ভেরিয়েবল কস্টটাকে মাইনাস করে নিব, সেখান থেকে আসলে আমরা এখানে আমাদের ভেরিয়েবল কস্টটা পেয়ে যাব। তো এইভাবে করে আসবো। প্রাইস যদি মেনশন করে, এখানে প্রাইস মেনশন করে দিয়েছে, তো এই জন্য একটু ঝামেলা হয়েছে, এটার জন্য আমার আসলে টেবিল বানানো আছে, আমি টেবিল থেকে করব। তো প্রাইস যেহেতু মেনশন করা আছে, প্রাইস মেনশন করা থাকলে আমরা চাইলে রেভিনিউ গুলো বের করে নিতে পারি, টোটাল রেভিনিউ, দেন মার্জিনাল রেভিনিউটা বের করতে, মানে টোটাল রেভিনিউ কি হবে, প্রাইস দেওয়া থাকলে কোয়ান্টিটির সাথে মাল্টিপ্লাই করবো, আমার টোটাল রেভিনিউ বের হয়েছে। মার্জিনাল রেভিনিউ বের করার জন্য চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি, এইভাবে করবো। বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে আস্তে আস্তে দেখবো। আচ্ছা, এখন এক্সাম নিয়ে কিছু কথা বলি। আপনাদের এক্সামটা হচ্ছে প্রি শিডিউল করা, প্রি শিডিউল করা মানে হচ্ছে এই আর 2-1 মিনিটের মধ্যে আপনাদের গুগল ক্লাসরুমে অলরেডি আপলোড হয়ে যাওয়ার কথা, আপলোড হয়ে যাবে। আপনাদের টাইম দেওয়া আছে হচ্ছে 50 মিনিটস। আমি খুবই ইজি একটা কোশ্চেন মেক করেছি, কিন্তু এই কোশ্চেনে কোনো চয়েস নাই, অর্থাৎ আপনার জন্য কোনো চয়েস নাই, যা কোশ্চেন দেওয়া আছে সেটাই হচ্ছে কি আপনার অ্যান্সার করতে হবে। তো কোশ্চেন পাওয়ার পরে আপনার যে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে গিয়ে এখনই কোশ্চেনটা থেকে আমাকে যে কোনো, আপনার যদি কোনো কোয়ারিজ পারেন, আপনার যদি কোনো কোয়ারিজ থাকে সেটা আমাকে আস্ক করতে পারেন। হ্যাঁ বলেন ম্যাডাম, কিছু বলতে চাচ্ছিলেন? ম্যাম জি আমি তো ম্যাম লাস্ট ক্লাসটা করতে পারি নাই, তো একটা ক্লাস ওয়ার্ক দেখলাম দিছেন, তো ওটা কি আমি জমা দিতে পারি? না, এটা হচ্ছে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস। এটা আমি মনে হয় আমার ফার্স্ট ক্লাসে বলে দিয়েছি, তাদের ক্লাস টেস্ট অলরেডি অ্যাসাইন হয়ে গেছে। এটা ছিল হচ্ছে স্যার ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস, এটা আমি আমার ক্লাসের উপর ডিপেন্ড করে, যেন আমি আজকে হচ্ছে ওপেন বুক এক্সামের মতো বলে দিই, নেক্সট ক্লাসে আমাদের ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস থাকবে, যেহেতু সেখানে যে ক্যালকুলেশন পার্ট আসবে। তো লাস্ট ক্লাসে আমরা যে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসটা করেছিলাম ওটা ছিল ওরকম, ওই ক্লাসের একটা ম্যাথস করিয়েছিলাম, সেটার উপরে আমি একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিয়েছিলাম। তো নেক্সট ক্লাসে আবার, ম্যাম পারবো? হ্যাঁ আপনি তো পারবেন, কারণ আজকে ক্লাস টেস্ট দিবেন, এটা পারার স্বাভাবিক। তো নেক্সট ক্লাসে জি যখন ম্যাম, আবার এটাই দেব, বলতেছি এরকম ম্যাম। এরকম ব্রেকআউট রুম যেগুলো দেবো ওগুলোতে অ্যাটেন্ড করবেন। ওই যে আপনাদের গ্রুপ অ্যাসাইনমেন্টের উপর 10 মার্কস আছে না, ওই 10 মার্কসটা আমি এই ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস গুলো থেকে দিব, এই জন্য ম্যাম বলেছি। এই ম্যাথ
এই ম্যাথটা করতে 2 মিনিট লাগে। জমা হ্যাঁ দিয়ে আই নো বাট দিই না, এটা তো পরীক্ষা করে। যেই সময়ের কাজ সময়ে করতে, এটা ওই সময়ে করার জিনিস, নেক্সট ক্লাসে করে, ঠিক আছে? আচ্ছা, সো অলরেডি দেখেন আপনাদের তো গুগল আমার তো ক্লাসরুমে আপনাদের কোশ্চেন অ্যাসাইন হয়ে গেছে, আপনাদের টাইম দেওয়া হচ্ছে 50 মিনিটস, বাট আপনারা দেখেন আপনাদের সাবমিট করার টাইম দিয়েছে আমি অনেক, মানে 5টা পর্যন্ত, মানে 4:59 পর্যন্ত আপনি সাবমিট করতে পারবেন। গুগল ক্লাসরুমের সিস্টেম হচ্ছে 4:59 মিনিটস হচ্ছে 4:58 হওয়ার সাথে সাথে আপনি এর মধ্যে আপনাকে সাবমিট করতে হবে, আদারওয়াইজ এটা লেট সাবমিটেড আমার কাছে লেখা আসবে। কোনো কারণে যদি আপনার অ্যাসাইনমেন্টটা মানে এই ক্লাস টেস্টে যদি লেট সাবমিটেড হয়, আই এম সরি, আমাকে যতই খারাপ বলেন, আই উইল নট একসেপ্ট দ্যাট। কোনোভাবেই আমি এই ক্লাস টেস্ট আপনার কপিটা একসেপ্ট করব না। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে 50 মিনিট সময়, মানে এখন যদি 3:45 আপনার কোশ্চেন অ্যাসাইন হয়েছে, মানে আপনার 4:35 হচ্ছে আপনার অরিজিনাল টাইম, এর মধ্যে লেখা শেষ করে আপনি যেটা করবেন, 1 লাইন বেশি লেখার জন্য লেট সাবমিটেড হওয়ার থেকে 1 লাইন কম লিখে 10 মার্কস পাওয়া ভালো। তা আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি লেট সাবমিটেড যাতে না হয় এই জন্য ওই তখনই অ্যাসাইনমেন্টটা ওই 4:35 মধ্যে লেখা শেষ করে দেন লিখে আমাকে সাবমিট করে দেবেন। আচ্ছা, এবার আসি আমি কি কি ফর্মে একসেপ্ট করবো। আমি যে কোনো ফর্মে অ্যাসাইনমেন্ট বা ক্লাস টেস্ট একসেপ্ট করি। এক্ষেত্রে আপনি যদি হ্যান্ড রিটেন দেন আমি একসেপ্ট করব, আপনি যদি ডক ফাইলে লিখে দেন আমি একসেপ্ট করব, আপনি ওয়ার্ড ফাইলে লিখে দিলে আমি একসেপ্ট করবো। হ্যান্ড রিটেন হলে জাস্ট যখন ছবিটা তুলবেন একটু চেষ্টা করবেন ইমেজটা যাতে ক্লিয়ার হয়, আমি যাতে মানে পড়তে পারি। অনেকেই অনেক সময় ছবি পাঠান, ছবিটা নিজেই দেখলে বুঝতে পারেন যে পড়া যায় না, সেই ক্ষেত্রে তো মার্কস আমি দেওয়ার জায়গা না, আমি পড়তেই পারলাম না অ্যান্সার স্ক্রিপ্ট কিভাবে পড়বো, অ্যান্সার করবো, মানে মার্কস দিব, সরি। তো এখানে মার্কস পাবেন না। আর হচ্ছে গিয়ে খাতার উপরে যেইখানেই লেখেন না কেন, ওয়ার্ড ফাইলে লেখেন, ডক বা খাতায়, খাতাটার উপরে, অর্থাৎ এটা তো আপনার অ্যান্সার স্ক্রিপ্ট, এটা পরে আমরা প্রিন্ট আউট করি, প্রিন্ট আউট কপি রাখি। সো এই কারণে এটার একটা হার্ড কপি বের হবে, তো এই কারণে খাতার উপরে নিজের নাম, আইডি, আজকের ডেট এবং ক্লাস টেস্ট নং 1 অফ MBS 405 এটা যাতে লেখা থাকে। আবার বলছি, নাম, আইডি, ক্লাস টেস্ট নং 1 MBS 405 এবং আজকের ডেট which is 5/3/2021 এটা যাতে থাকে। ওকে, এখন আপনাদের যে কোশ্চেনটা দিয়েছি এখানে 2টা কোশ্চেন আছে, কোনো চয়েস নাই, 2টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। ম্যাথস তো এখানে বলা হয়েছে ম্যাথস এর মতো সলভ করবেন, বাট ফর দা ম্যাম কোশ্চেন কি অ্যান্সার লিখবো ওটা আরেকবার একটু রিপিট করবেন ম্যাম, কি লিখবো ওটা খাতায়? খাতার উপরে নাম, আইডি, ক্লাস টেস্ট নং 1 MBS 405 আর আজকের ডেট, আজকের তারিখটা। ওকে। আচ্ছা, আর কোশ্চেন যেটা দিয়েছি, হ্যাঁ আমি আবারও বলছিলাম কোশ্চেন আমি ইজি কোশ্চেনই দিয়েছি, কিন্তু এই ইজি কোশ্চেনের ভিতরেই ঝামেলাটা হচ্ছে গিয়ে অ্যান্সার শুড বি ইন কনসেপচুয়াল ফর্ম। Don't try to do any kind of plagiarism thing. Plagiarism আসলেই, প্লাগারিজম এটা কি হতে পারে, আপনি হুবহু নেট থেকে কপি করে বসায় দিতে পারেন, সেটা প্লাগারিজম। বই থেকে কপি করে বসায় দিতে পারেন, সেটাও প্লাগারিজম। বন্ধুর সাথে ডিসকাস করে অ্যান্সার করতে পারেন, সেটাও প্লাগারিজম। আমি বলেছি যে স্যার আপনি যা বুঝেছেন, সাপোজ একটা কোশ্চেন করেছে, ক্যান ইউ ডিফারেন্সিয়েট বিটুইন ইকোনমিক্স এন্ড ম্যানেজারিয়াল ইকোনমিক্স, আপনার মতে অনেক ভাবে ইকোনমিক্স আর ম্যানেজারিয়াল ইকোনমিক্স ডিফারেন্ট, আপনি সেটা লেখেন। আইডিয়া নিতে পারেন বই থেকে বা অনলাইন সোর্স থেকে আইডিয়া নিতে পারেন, বাট আপনার কথাটা লেখেন, আমি আপনার কথাটা জানতে চেয়েছি। আচ্ছা, যেমন আরেকটা প্রশ্ন করেছে, পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ, ইটস এ প্রিন্সিপাল উই নো, এটা কিভাবে লিখবো? নিজে কি বুঝেন পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ, সেই কথাটা লেখেন, ইটস এ প্রিন্সিপাল, এটা নিজের ভাষায় 2-3টা লাইন লেখেন, তারপরে 2-3টা এক্সাম্পল দেন যে এই ক্ষেত্রে পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ, দ্যাট শুড বি ওকে ফর মি। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে কিনা? না ম্যাম, কোশ্চেন নাই। আপনার এই পরীক্ষাটা দিলে আজকে শুধুমাত্র আমাদের একটা প্রেজেন্টেশন দিতে হবে নাকি ম্যাম, নাকি অ্যাসাইনমেন্ট ইসের আগে? মিডের আগে, না হ্যাঁ, মিডের আগে। হ্যাঁ মিডের আগে যেটা হবে সেটা হচ্ছে যে নেক্সট ক্লাসে একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভ, আমি ব্রেকআউট রুম তো দিতেই থাকি, ওটা তো বুঝতেই পারছেন, ওটাতে গ্রুপ অ্যাসাইনমেন্টে হ্যাঁ মার্কস হ্যাঁ পাবেন। ওইটা করব, হ্যাঁ। আর এরপরে যদি মিড টার্মটা আমাদের ভাইভা আকারে না হয় সেক্ষেত্রে তো আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করলেই হয়ে যাবে, আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, ওভাবে আসবে। ক্লাস টেস্ট আচ্ছা আমি বুঝতে আরেকটা পারছি, নিব, ঠিক আছে তবে এটা আফটার মিড। ম্যাম আমরা কি লিপ নিয়ে নিব?
ঠিক আছে আমি জাস্ট আপনারা এক্সাম দিতে থাকেন, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিই না, আপনাদের লিস্টটা দেখে অ্যাটেন্ডেন্সটা নিই, তারপরে আপনারা লিভ নিতে পারেন। আমি বললে লিভ নিয়ে নিন, আপনাদের অ্যাটেন্ডেন্সও দিতে ম্যাম টাইম হবে। আচ্ছা, টাইম হচ্ছে 4:58। টাইম 4:58 না, মানে লিখে শেষ করে আমি কিন্তু দেখতেই পাচ্ছেন লেখার জন্য 50 মিনিট সময় দিয়েছি, আর প্রসেসিং করার জন্য তো ছবি তুলে তারপরে যদি আমাকে ফোন দিয়ে বলেন বা টেক্সট করে বলেন ম্যাডাম আমার নেট চলে গিয়েছিল, আমার কারেন্ট চলে গিয়েছে, আমার এইটা হয়েছে, আমি কোনো কিছু কিন্তু একসেপ্ট করব না, বিকজ আই গেভ ইউ 15 মিনিটস টু ডু দোজ থিং। এই জন্যই হচ্ছে অতিরিক্ত টাইম দেওয়া। এটা যদি হয় তাহলে কিন্তু মার্কস পাবেন না। এবং লেট সাবমিট হলে এটা আমার পুরাতন কোন স্টুডেন্ট যদি থাকে তাদের কাছে একটু জিজ্ঞাসা করে নেন, লেট সাবমিশনে আমি একসেপ্ট করি না, আমি খারাপ, হ্যাঁ এখানে আমি খুব খারাপ, আমি লেট সাবমিশন একসেপ্ট করি না। আচ্ছা, তাহমিদুল ইসলাম আছেন? জি ম্যাম। শাহিদ মোহাম্মদ তিহান আছেন? নাই ম্যাম। আচ্ছা, লিজা আফরিন আপনার আইডিটা বলেন। লিজা আপনার আইডিটা বলেন। আচ্ছা থাক, আমি আপনার নাম থেকে দেখতে পাচ্ছি 21100500। ওকে, থ্যাংক ইউ স্যার, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। আপনারা এখন লিভ নিতে পারেন। লিভ মানে হচ্ছে গিয়ে পিসফুলি এক্সাম দেন, এন্ড যদি তারপরেও কোনো প্রবলেম মনে হয় মেসেঞ্জার গ্রুপে আস্ক করবেন। ম্যাম আমার অ্যাটেন্ডেন্সটা কি নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার অ্যাটেন্ডেন্স দিয়েছি। তমাল আপনারটা? হ্যাঁ দিয়েছি। তমাল নেওয়াজ খান লাস্টে 004 দিয়েছি। তো আপনি লিভ নিতে পারেন। বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। ওকে, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ম্যাম। নেক্সট ক্লাসটা মিস করেন না, Okay. আবারও বলছি নেক্সট ক্লাসে একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস থাকবে। কাইন্ডলি ডোন্ট মিস দ্য নেক্সট ক্লাস। ম্যাম শিওর ম্যাম। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।